ওবায়দুল কাদের গণভবন থেকে আমাদের সাথে কথা বলেছেন, যে যোগাযোগ করি, ওপেন একদম ব্ল্যাঙ্ক চেক, যা চাইবো তা, যেভাবে চাইবো সেভাবে। এ বলছে এ মাস্টারমাইন্ড, সে বলছে সে মাস্টারমাইন্ড। আসলে মাস্টারমাইন্ড কে? কালচার তৈরি হয়ে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতাকে পূজা করি এক প্রকার। আমার ব্যক্তিগতভাবে এত টাকার যোগান দিয়ে কখনো ইলেকশন করা আমার দ্বারা সম্ভব না। এতে আমি জিতলে জিতবো, না জিতলে হেরে যাবো, কোনো সমস্যা নেই। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সার্জিসের কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়ের জন্য। আমি প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাচ্ছি, আপনাদের নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে আগামী সপ্তাহে। আপনাদের প্রস্তুতি এখন পর্যন্ত কেমন? সামনের নির্বাচন, ডিসেম্বরের নির্বাচনকে টার্গেট করে সরকার এগোচ্ছে, সেই নির্বাচনে কি আপনারা 300 আসনেই প্রার্থী দিচ্ছেন? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যতটুকু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা, আমরা সেই চেষ্টাটি সর্বোচ্চভাবে করছি এবং করব। যেমনভাবে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি, এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই চেষ্টাটা যদি অব্যাহত থাকে, এই লড়াইটা তো দীর্ঘ সময়ের, চেষ্টা অব্যাহত থাকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের বাংলাদেশে যে 300টি সংসদীয় আসন রয়েছে, প্রত্যেকটি জায়গা আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্মের, ছাত্র জনতার কোনো একজন প্রতিনিধিকে আমাদের হয়ে, বাংলাদেশের জনগণের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখতে চাই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য বেশ কিছু শর্ত মানতে হয়। সেই শর্তগুলো মেনে আপনারা আগামী সপ্তাহে দল আত্মপ্রকাশ করবেন, তারপরে সেই শর্তগুলো পূরণ করে নির্বাচন কমিশনের নিবন্ধন নেওয়া, তারপরে 300 আসনে প্রার্থী দেওয়া। যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে এই সময়ের মধ্যে এই সব কাজ কি সম্পন্ন করা যাবে? এটা স্বাভাবিকভাবেই অ্যাকচুয়ালি নতুন একটা দল বাংলাদেশে আসতে যাচ্ছে, সেই দল আবার যদি তাদের 1 বছরের মধ্যে তাদের একটি ইলেকশন করতে হয়, সেই দলের প্রত্যেকটি পর্যায়ে কাজ করা, কাজগুলো করে ওঠা, নিজেদেরকে গুছিয়ে নেয়, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আসলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই চ্যালেঞ্জটি আমাদের নিতেই হবে, এবং এই চ্যালেঞ্জটিকে সামনে রেখে আমরা কাজ করতে চাই। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই আমরা মানসিকভাবে এমন, যখন আমাদের একটা কাজের তাড়া থাকে, তখন তুলনামূলকভাবে প্রোডাক্টিভিটিটা বেশি থাকে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের অনেকগুলো টিম রয়েছে, যেই টিমগুলো তাদের দায়িত্বগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি পালন করবে, এবং সামগ্রিকভাবে আমাদের সামনে যে নির্বাচনটি রয়েছে, সেই নির্বাচনকে সামনে নিয়ে আমরা আমাদের যে কাজগুলো, এই কাজগুলো করে যাব। এবং আমাদের যে লক্ষ্য, খুব স্বাভাবিকভাবেই 1 বছরের একটা আলাদা লক্ষ্য থাকবে, 5 বছর একটা আলাদা লক্ষ্য থাকবে, 10 বছর আলাদা লক্ষ্য থাকবে। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি যে লক্ষ্য, সেগুলো আমরা আমাদের জায়গা থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা মনে করি সেগুলো আমরা উতরে যাব। সার্জিস, যেটি হচ্ছে ভোটের মাঠের রাজনীতি কিন্তু অনেকটা আলাদা। আপনারা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীতে যেটি গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে, এবং আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই শেখ হাসিনার পতন হয়েছে, সেখানে সব রাজনৈতিক দলের, ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। কিন্তু ভোটের রাজনীতি তো অনেকটা আলাদা। আপনি নিজে পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচন করবেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি। তো কেমন বোধ করছেন? খুব স্বাভাবিকভাবে আসলে, এবং মানুষ আপনাদেরকে ভোট দিবে কেন? কি এজেন্ডা নিয়ে আপনারা যাচ্ছেন? আমরা আমাদের জায়গা থেকে এটা খুব স্বাভাবিকভাবেই মনে করি যে একটা অভ্যুত্থান ঘটানোর প্রেক্ষাপট, একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন আর মাঠের ভোটের নির্বাচনের যে প্রক্রিয়া, এইগুলোর মধ্যে প্রত্যেকটির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে আমাদের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মকে সামনে রেখে এই যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানে খুনি শেখ হাসিনার পতন হয়েছে, এই অভ্যুত্থানে বাংলাদেশের যে ছাত্র জনতা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারাই আমাদের নতুন রাজনৈতিক দলের নেতৃত্বের জায়গাতে থাকবে, এবং বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেটা নেতৃত্ব দিবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে মাঠের যে ভোটের রাজনীতি, এটাতে একটা পার্থক্য রয়েছে। এই জন্য আমাদের জায়গা থেকে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনটি হচ্ছে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়া, মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনা, মানুষের কাছে জবাবদিহি করার মানসিকতা রাখা। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে তরুণ প্রজন্মের যারা রয়েছে, তাদের ভিতরে কিন্তু ওই সাহস, ন্যায়পরায়ণতা, স্পিরিট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কর্মস্পৃহা, দিন রাত পরিশ্রম করার যে তাদের একটি মানসিকতা, এটি আছে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি গতানুগতিক যে রাজনীতিবিদরা, তাদের মধ্যে আমরা কি দেখেছি, তারা ওই ইলেকশনের আগে 2-4 দিন এলাকায় যায়, বড় বড়
বড় কমিটমেন্ট দিয়ে আসে, পরে 4-5 বছর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের রুটটা আসলে একদম গোড়াতে, আমরা মানুষের পালসটা অনুভব করার চেষ্টা করি, সেটা পেরেছিলাম বলেই সেই অনুযায়ী কর্মসূচি দিয়েছি, মানুষ রাজপথে নেমেছে, একটার পর একটা কর্মসূচি সফল করেছে এবং দিন শেষে এই অভ্যুত্থানটিকে সফল করেছে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই আমাদের এই যে লম্বা একটি পথ, মানুষের কাছে যাওয়া, প্রত্যেকটি মানুষের কথাগুলো শোনা, সেই অনুযায়ী কাজ করা, খুব স্বাভাবিকভাবে এটা একটা লম্বা পথ, কিন্তু আমরা এটা করতে প্রস্তুত। এবং আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি, এই ভোটের রাজনীতিতে আমাদের এই যে পথ চলাটা শুরু হবে, এটা হয়তো 1 বছরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাবে না, হয়তো 5 বছরে কাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি যাব, কিন্তু আমাদের এইটুকু বিশ্বাস আছে, আমাদের যে উদ্দেশ্য, লক্ষ্য এবং আমাদের যে মন মানসিকতা, দেশ এবং মানুষকে সামনে রেখে যেভাবে কাজ করার চিন্তাভাবনা, এটা যদি আমরা ঠিকভাবে রেখে সামনে এগোতে পারি, তাহলে অবশ্যই আমরা ভোটের যে রাজনীতি, সেই রাজনীতিতেও একদিন অবশ্যই সফল হব এবং বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সফল হব। সেটা আপনারা কত বছর মেয়াদী পরিকল্পনা করছেন? সামনে নির্বাচনে আপনাদের আশা কি, মানে আপনারা কতটুকু সফল হতে পারবেন? আপনারা তো মাঠেও ঘুরছেন, কি? খুব স্বাভাবিকভাবে একটা জিনিস কি, আমরা মাঠে যখন যাই, আমরা একদিক দিয়ে সৌভাগ্যবান যে এই যে একটা গণঅভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে প্রত্যেকটা মানুষ, একটা স্কুলের বাচ্চা থেকে শুরু করে একজন 60 একজন বয়স্ক মানুষ, তারা প্রত্যেকেই এই ছেলেগুলোকে বা এই তরুণ প্রজন্মের প্রতিনিধিদেরকে চেনে, তারা দেখলে মাথায় হাত বুলিয়ে দেয়, তারা তাদের আশা কথাগুলো বলে, তারা চায় যে নতুন বাংলাদেশের একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা আসুক এবং এই পরিবর্তনে আমরা একইভাবে আমাদের জায়গা থেকে নেতৃত্ব জায়গাটি, এই জায়গাটিতে থাকি এবং নেতৃত্ব দেই। তো সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের খুব স্বাভাবিকভাবেই একটা নিজেদের একটি পরিকল্পনা রয়েছে যে আগামী 6 মাসে আমরা কোথায় দেখতে চাই, আমাদেরকে নির্বাচনের পূর্ব সময় কোথায় দেখতে চাই, এবং এর পরবর্তী যে মধ্যবর্তী 5 বছর রয়েছে, ওই 5 বছরে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই। কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি আমরা বড় বড় কথায় আসলে বিশ্বাসী নয়, আমাদের যে পরিকল্পনাগুলো আমরা কাজের মাধ্যমে দেখাতে চাই। তবে আপনাকে এটুকু বলতে পারি যে বাংলাদেশের মানুষ বিগত 53 বছরে যে রাজনীতি দেখেছে, ক্ষমতামুখী রাজনীতি, শুধুমাত্র যখন ভোটটির প্রয়োজন কিংবা লোক দেখানোভাবে মানুষের কাছে যাওয়া প্রয়োজন, তখনই মানুষের কাছে যে গিয়েছে, এই যে একটা ট্রেডিশন ছিল, এইটা থেকে বাংলাদেশের মানুষ নতুন একটা রাজনৈতিক ধারা দেখবে, যেখানে তারাই শুধুমাত্র নির্দিষ্ট একটি আসনে বা জায়গা মনোনয়ন পাবে যারা মানুষের কাছে যায়, যাদের সাথে মানুষের সম্পৃক্ততা আছে, মানুষের কথা শোনে, মানুষের হয়ে কথা বলে। আমরা বিশ্বাস করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে অন্য যে রাজনৈতিক দল, এই দলগুলো থেকে আলাদা করবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিগত সময়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে যেটা দেখেছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি। দাদা করেছে, এরপরে জন্মসূত্রে বাবা, এরপরে জন্মসূত্রে নাতি, মানে এরকম একটা ট্রেন্ড আমরা জেনারেশন বাই জেনারেশন দেখি। তাহলে এই যে অন্যান্য পরিবারের যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে, তাহলে তারা কোথায় যাবে আসলে, কিংবা তাদের ওই নেতৃত্বে সর্বোচ্চ জায়গায় যাওয়ার পথটি কোথায়? এই পথগুলো কিন্তু সবসময় রুদ্ধ হয়ে এসেছে। কিন্তু আমাদের এই রাজনৈতিক দলে পরিবার কেন্দ্রিক রাজনীতি হওয়ার কোনো সুযোগই নেই। যেমন এই অভ্যুত্থানে আমাদের অনেকজন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এক লেয়ারকে ডিবি নিয়ে গিয়েছে, আরেক লেয়ার এসে দাঁড়িয়ে গিয়েছে, তাদেরকে নিলেও আরেক লেয়ার দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিল, সেভাবে সেট আপ করা ছিল। একইভাবে এখনও আমাদের রাজনৈতিক দল কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। আপনারা দেখবেন এখানে অনেক সামনের সারিতে থেকে অনেকেই নেতৃত্বে থাকবে, যাদের কাজ আলাদা আলাদা করা থাকবে এবং ওই কাজ অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হবে। তারা যদি ওই জায়গাটিতে ঠিকমতো না করতে পারে, অন্য একজনকে সুযোগ দেওয়া হবে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি এই পরিবারতন্ত্র যে রাজনীতি আমরা দেখেছি রাজনীতিতে, সেটি আমাদের এখানে থাকছে না। তরুণ প্রজন্মের একটি নেতৃত্বের জায়গা থাকবে। সো বাংলাদেশের বর্তমান সময়ের যে ডিমান্ড, তরুণ প্রজন্মের যে চাহিদা, গ্লোবাল যে ডিমান্ড, সেটা আমরা মনে করি আমাদের জায়গা থেকে মিট করতে পারবো। আর সবচেয়ে স্পেশাল যে জায়গাটা আমরা মনে করি, আমাদের পার্থক্যর যে জায়গাটা, আমরা না আমাদের যে কোনো সীমাবদ্ধতা আমরা স্বীকার করি, সেই স্বীকার করার মানসিকতাটুকু আমাদের আছে, সাহসটুকু আছে, এবং সেই সীমাবদ্ধতা স্বীকার করে সেখান থেকে কিভাবে নিজেকে সংশোধন করে সামনে এগিয়ে যাওয়া যায়, সেটুকু করার মতো মানসিকতা বা সৎসাহস আমাদের আছে। নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হয়েছে যে প্রথমে আহ্বায়ক কমিটি হবে, তারপরে সম্মেলন করা হবে। তো সেখানে আমরা দেখলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি আপনাদের সহযোদ্ধা ছিলেন, তার বিষয়ে আপনারা আহ্বায়ক পদে ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন, কিন্তু সদস্য সচিব পদ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। এবং সেখানে আমরা যতখানি শুনছি যে সেখানে আপনাদের ভেতরে এক ধরনের মতের বিরোধ দেখা যাচ্ছে, এবং অনেকে সমালোচনা করে বলছেন যে আপনারা নতুন দল করতে যাচ্ছেন এবং সেই দল করার শুরুতেই যদি
এক ধরনের ভাঙনের সুর দেখা যায়, তাহলে এই রাজনৈতিক দল কতখানি সামনের দিনে ভালো করতে পারবে? প্রথমত হচ্ছে আমাদের অন্যতম সহযোদ্ধা, এই গণ অভ্যুত্থানের অন্যতম সামনের সারির আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম, তাকে আমরা আমাদের জায়গা থেকে অ্যাপ্রোচ করেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যেভাবে অভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, ঠিক ওই জায়গাটাতে আমরা নাহিদ ইসলামকে আসলে মিস করছিলাম। তো আমরা খুব স্বাভাবিকভাবেই জানি এই অভ্যুত্থানে যারা লড়াই করেছে এই মানুষগুলো আসলে ক্ষমতামুখী নয়, এই মানুষগুলো জনতামুখী বলেই আসলে ওই 5ই অগাস্টে এই মানুষগুলো ঐক্যবদ্ধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেনি, বরং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে কথা বলেছে। ফ্যাসিস্ট বিরোধী এই লড়াইয়ের যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলে এই উপদেষ্টা পরিষদটি ঠিক করেছে। একইভাবে এখন আমাদের যখন মনে হয়েছে যে নাহিদ ইসলাম যদি আমাদের রাজনৈতিক দলে ওই ক্ষমতার চেয়ার ছেড়ে আসে, তাহলে দিন শেষে আমরা জনগণের কাছে আমাদের যাওয়াটা আরও দ্রুত হবে, সহজ হবে, আমাদের আরেকজন সামনের সারি সহযোদ্ধাকে আমরা সাথে পাবো। সেই জায়গায় তাকে যখন আমরা বলি, নাহিদ ইসলাম সেই জায়গায় মৌনসম্মতিটি দেয়। অর্থাৎ এটি আমাদের বোঝায় বাংলাদেশের ইতিহাসে এরকম কয়টা এক্সাম্পল আপনি দেখাইতে পারবেন যে 2টা মন্ত্রণালয়ের একই সাথে মন্ত্রী সেটা ছেড়ে জনতার কাতারে সাধারণ হিসেবে চলে আসছে। এই এক্সাম্পল কিন্তু বাংলাদেশের অন্তত রাজনৈতিক ইতিহাসে খুবই বিরল। কিন্তু এই যে তরুণ প্রজন্মের যারা আছে তারা আসলে এই যে ক্ষমতামুখী নয় বরং জনতামুখী, এটার আরেকটা প্রুফ এখানে নাহিদ ইসলাম। সে ওই 2টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের যে পদ সেটি ছেড়ে আমাদের এখানে আসতে মৌনসম্মতি জানিয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে এক্ষেত্রে একমত, তার বিষয়টির ক্ষেত্রে, আহ্বায়কের ক্ষেত্রে। এবং অন্যান্য যে পদগুলোর কথা আপনি বলছেন, আপনি এই যে বলছেন না মতবিরোধ দেখা যাচ্ছে, ভাঙনের সুর, আমরা সবচেয়ে বড় জিনিস কি মনে করি, আমাদের ভিতরে সবচেয়ে স্ট্রং পয়েন্ট এইটা, আমাদের ভিতরে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে কেউ তোষামোদি করে না, তেলবাজি করে না, নিজের মতামতটা প্রকাশ করে। বাংলাদেশে না এতদিনের এই কালচারে কোনো দিন ভিন্ন মত প্রকাশের কোনো রীতিনীতি দেখা যায় নাই। দ্যাটস ওয়াই মানুষ মনে করে কেউ একটা ভিন্ন মত প্রকাশ করলে হয়তো ভাঙনের সুর। শেখ হাসিনা গণভবন থেকে যা বলেছে বাংলাদেশে তাই হয়েছে। কিন্তু আমরা মনে করি এই তরুণ প্রজন্মের প্রত্যেকের আলাদা একটা স্বাধীন সত্তা আছে, চিন্তা ভাবনা আছে, এবং প্রত্যেকের সেই চিন্তা ভাবনা বা মতামত প্রকাশ করার কিংবা একটি নির্দিষ্ট জায়গা দাবি করার মতো স্বাধীনতাটুকু আছে। এটাই প্রমাণ করে আমার রাজনৈতিক দলে একটা ডেমোক্রেটিক প্রসেস আছে, নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির কাছে কোনো কিছু কুক্ষিগত নয়। আমি আপনাকে আপনার সাথে এখানে বসে বলে যাচ্ছি, আমাদের এই রাজনৈতিক দলে এই যে বিভিন্ন পদের ক্ষেত্রে আপনি মতপার্থক্য দেখতে পাচ্ছেন, এটা এখনও দেখছেন, আগামী তো দেখবেন, কিন্তু যখন আমরা রান করব তখন দেখবেন এখানে আর কোনো মতপার্থক্য নেই, কোনো বিভেদের সুর নেই। যাদেরকে আপনি এখন দেখছেন যে যাদেরকে নিয়ে বিভেদের সুর হচ্ছে, তারা একসাথে যখন রাজনৈতিক দলটা ঘোষণা হবে সেদিন থেকে কাঁধে কাঁধ মিলে আবার আগামীর বাংলাদেশের জন্য লড়াই করবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে স্পেশাল জায়গা। এবং আমি আপনাকে বলে দিই, যে পদের জন্যই যাকে যাকে আপনি দেখেন না কেন, কোনো একজনকে সবচেয়ে তুলনামূলক যাকে যোগ্য মনে হবে তাকে ওই জায়গাটিতে রেখে বাকিদেরকে অন্য জায়গায় পজিট করা হবে। ইভেন যদি নাও দেয়া হয়, আমি বলি আমাদের মধ্যে ওই মত পার্থক্যটুকু থাকবে না। না, সেই যোগ্যটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন? আপনারা তো প্রথমে আহ্বায়ক কমিটি করছেন। হ্যাঁ, না, খুব স্বাভাবিকভাবে এখন আমরা আমাদের জায়গা থেকে এই অভ্যুত্থানের শুরু ওই 5ই জুন থেকে শুরু করে আজকে পর্যন্ত তার কিন্তু নির্দিষ্ট একটি কর্মস্পৃহা যদি আমরা বলি কিংবা কর্মপদ্ধতি বলি, বা যে কাজগুলো করেছেন বা তার যে অর্গানাইজিং ক্যাপাবিলিটি কতটুকু, তার লিডারশিপ কোয়ালিটি কতটুকু, কমিউনিকেশন ক্যাপাবিলিটি কতটুকু, তার যে বিশ্বস্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সময়ে তার কাছে যদি কোনো ক্ষমতাও থাকে কিংবা তার কাছে যদি অসৎভাবে অর্থ উপার্জনের সুযোগও থাকে, তিনি সেগুলোর অ্যাবিউজ করেছেন কিনা, অসৎ ব্যবহার করেছেন কিনা, এই সামগ্রিক বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের জায়গা থেকে আহ্বায়ক কমিটি করব। এবং আমরা বিশ্বাস করি যে 1 বছরের মধ্যে আমরা এখানে একটি কাউন্সিল দেখতে পাবো, যেখানে সরাসরি আমাদের যারা প্রতিনিধি থাকবে তাদের ভোটের মাধ্যমে আমাদের পরবর্তী প্রত্যেকটি পদের জন্য কে কোথায় থাকবে সেটি নির্ধারণ হবে। একটি অভিযোগ কিন্তু আসছে যে আপনারা তো অনেকটাই হচ্ছে ক্ষমতার কাছাকাছি আছেন, যেটি বিভিন্ন জায়গায় দেখি, কারণ সমন্বয়কদের একটি প্রচ্ছন্ন প্রভাব আছে এই সরকারে। আপনাদের 3 জন সহযোদ্ধাও আছেন এবং এর আগে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা উপদেষ্টারাও বলেছেন যে আমাদেরকে নিয়োগ দিয়েছে ছাত্ররা। তো সেই জায়গা থেকে আপনারা যে রাজনৈতিক দল করছেন সেখানে কি মানে সরকারি কিছুটা সুযোগ সুবিধা পাচ্ছেন না? সেই সঙ্গে আরেকটি সম্পর্ক প্রশ্ন করে, আপনারা যখন কোথাও কোনো সমাবেশ করছেন, আমরা অনেক জায়গায় দেখেছি যে আপনারা সেই জেলা প্রশাসকের কার্যালয় অথবা ইউনোর কার্যালয়ে আগে জানিয়ে যাচ্ছেন, তালিকা পাঠাচ্ছেন, তাহলে এটা তো এক ধরনের সরকারি প্রভাব খাটানোর একটা অভিযোগ থাকে না? না, প্রথম কথা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় এই বিষয়গুলোকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখা যায়, এমন অনেকেই আছেন মানে খুব স্বাভাবিকভাবে
আমরা এই অভ্যুত্থানটা যখন করেছি তখন কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কমিউনিকেশন করা হয়ে উঠেনি সব সময়। যেটা হয়েছে এটা একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মানুষের। সেই জায়গায় প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে এই যে কমিউনিকেশনটা বা তারা কোন একটা নীতির মধ্য দিয়ে যাবে এটার ক্ষেত্রেও অনেকের বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা যায়। আমি যদি প্রথমে বলি যে মিসরিপ্রেজেন্টেশনের যে বিষয়টা দেখা যায়, খুব স্বাভাবিকভাবে যে কোনো একটা জেলা যদি আমরা যাই, আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি অনেকগুলো জেলা গিয়েছি অভ্যুত্থানের পরবর্তী সময়ে। সেখানে আমরা জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারকে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গিয়েছে, দেখা গিয়েছে আমরা তাদের সাথে দেখাও করিনি, কথা বলিনি। কিন্তু কখনো যদি আমাদের মনে হয়েছে যে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের সাথে কথা বলে আমরা আমাদের জায়গা থেকে এই অভ্যুত্থানকে যেভাবে দেখেছি, আমরা এখন একজন জেলা প্রশাসক বা পুলিশ সুপারের কাছে যেটা প্রত্যাশা করি, এই বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। আমরা যেটা ফিল করেছি, নিজের চোখে দেখেছি, এটা তুলে ধরলে যদি তার ভিতরে আলাদা নতুন করে একটা কিছু চিন্তা বা কাজ করে যে না, আমার মানুষের জন্য এটা করতে হবে, সো তাকে অনুপ্রেরণার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য কিংবা তার ভিতরে ওই স্পিরিটটা জাগিয়ে তোলার জন্য আমরা মাঝে মাঝে তাদের সাথে দেখা করি, আমাদের চিন্তা ভাবনাগুলো। আমি সেই দেখা করার কথা বলছি না সার্জিস, আমি যেটা বলছি যে আপনারা যখন কোনো সমাবেশ করতে যাচ্ছেন, সেটি তো আসলে একদিকে আপনাদের রাজনৈতিক দল আপনারা গঠন করবেন, আগামী নির্বাচনে অংশ নেবেন, তো ওইটা তো এক অর্থে বলা যায় যে রাজনৈতিক সমাবেশ। সেই রাজনৈতিক সমাবেশ করার আগে ইউনো অফিসে অথবা ডিসি অফিস অথবা পুলিশ সুপারের কাছে আপনারা নিরাপত্তার জন্য নিরাপত্তা চাইতে পারেন, কিন্তু সেখানে তালিকা দিয়ে সরকারি প্রোটোকল নেওয়ারও অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে, অনেকেই অভিযোগ করে। না দেখুন, আমরা দেখেন একটা জিনিস স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে আমরা তো এখন রাজনৈতিক দল হইনি। ইভেন যদি আমরা আমাদের জায়গা থেকে ওই রাজনৈতিক দলটাও হই, আমরা আমাদের জায়গা থেকে যে কোনো জেলায় গেলে খুব স্বাভাবিকভাবে তাদেরকে জানিয়ে যাব। এখন বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন নিরাপত্তা বা প্রোটোকল, নো, আমরা আমাদের জায়গা থেকে কেউ বলতে পারবে না যে কখনো এই প্রোটোকলটা আমরা দাবি করেছি তাদের কাছে, নেভার, এটা হতেই পারে না। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে জানিয়ে গিয়েছি যে আমরা যেতে চাই। তারা যদি তাদের জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে না, অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যতটা একদম পূর্ণ স্থিতিশীলতা যে এসেছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতভাগ ওয়ার্ক করছে, এই বিষয়টা কিন্তু এখনো হয়নি, এটা ধীরে ধীরে ডেভেলপ করছে। তো সেই জায়গা থেকে তাদের যদি তাদের জায়গা থেকে কখনো মনে হয়েছে যে না এটা করা প্রয়োজন, তখন তারা তাদের জায়গা থেকে করেছে, কিন্তু আমরা নিজেরা চেয়েছি, এটা কখনো হয়নি। সার্জিস, আমার অনেক প্রশ্ন আছে, আপনাকে আমরা পেয়েছি। আরেকটি বিষয় যেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে, এই ব্যানার থেকে বের হয়ে নতুন একটি ছাত্র সংগঠন হচ্ছে, তারা যে সংবাদ সম্মেলন করেছে সেখানে আমি ছিলাম, তারা বলছে যে নতুন রাজনৈতিক দলটি গঠন হচ্ছে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করবে না। কিন্তু আমরা যেটি দেখছি যে ওই সংগঠনে যারা নেতৃত্বে দিবেন অথবা যারা এখন কথা বলছেন, তারা তো আপনাদেরই সহযোদ্ধা। তাহলে মানে এখানে আপনাদের যদি দল হয় সেটি তো খুব স্বাভাবিকভাবেই তো মানুষের মনে প্রশ্ন জাগবে যে এটি আপনাদেরই একটি অঙ্গ সংগঠন। এই বিষয়ে আপনাদের দেখুন, একটা জিনিস স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে কি, লেজুর বৃত্তির যে দৃষ্টান্ত বা উদাহরণগুলোও আপনি বিগত বছরগুলোতে বা বিগত এক যুগে দেখে এসেছেন। আপনি আপনার জায়গা থেকে যখন এই ছাত্র সংগঠনটি পারফর্ম করা শুরু করবে, তখন যদি দেখেন যে ওই একই কাজগুলো এই ছাত্র সংগঠনটি করছে, অবশ্যই আপনি তখন তাদেরকে এই প্রশ্ন মানে জর্জরিত করবেন। আমাদের এক্ষেত্রে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস কি, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা কিন্তু ছাত্র দলেরও অনেকে ছিল, বিএনপির অনেকের ছিল, জামায়াতের হয়তো অনেক কর্মী ছিল, শিবিরের অনেক কর্মী ছিল, যারা আমাদের সাথে এই রাজপথে বা ইভেন বাম সংগঠনের অনেকে ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসার অনেকে ছিল। তো এই অভ্যুত্থানে তারাও আমাদের সহযোদ্ধা। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা যদি অন্য একটি রাজনৈতিক দলে এখন ফিরে যায় বা নতুন রাজনৈতিক দল করে, তারা তো আমাদের লেজুর বৃত্তি করবে না। স্বাভাবিকভাবে বিএনপির যে কর্মীটি আমাদের সাথে এই রাজপথের লড়াই ছিল, তিনি এখন বিএনপিতে ফিরে গিয়েছেন, তিনি কি এখানে আমাদের লেজুর বৃত্তি করছেন? ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের সহযোদ্ধাদের কিছু যদি বাংলাদেশে নতুন একটি ছাত্র সংগঠন করতে চায়, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখি সেটি হচ্ছে, মানুষ এই লেজুর বৃত্তিকে ঘৃণা করে। ছাত্র সমাজ এগুলো আর চায় না। কোনো একজন নেতা আসবে সিনিয়র, তাকে প্রোটোকল দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে। কোনো একটি রাজনৈতিক দল একটি কর্মসূচি করবে, সেই রাজনৈতিক দলে একটি ছাত্র সংগঠন সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে পড়বে। কোনো একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন তাদের জায়গা থেকে ভাই রাজনীতি করবে, সহমতের রাজনীতি করবে। আমরা মনে করি এই যে লেজুর ভিত্তির যে দৃষ্টান্তগুলো ছিল, এই ছাত্র সংগঠনে অবশ্যই যদি তারা আগামীর বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, এই জিনিসগুলো থেকে তাদেরকে বিরত থাকতে হবে। আমরা একটা জিনিস দেখেছি, তারা ঘোষণা দিয়েছে যে তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে যে তাদের যে নতুন একটি রাজনীতির কাঠামো থাকবে, সেখানে হল পর্যায়ে কোনো মানে কমিটি থাকবে না
এবং একাডেমিক পর্যায়ে কোনো কমিটি থাকবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির আখড়া বা গোড়া শেকড় ছিল ওই হলগুলো, যেখানে শিক্ষার্থীদেরকে জিম্মি করা হতো, নির্যাতন করা হতো, ওই প্রোগ্রাম গেস্টরুমের জন্য বাধ্য করা হতো। যখন এখানে থাকছে না ওই আবাসিক জায়গাগুলোতে, যখন এই সিট পলিটিক্সটি হচ্ছে না, গেস্টরুম গণরুমটি বাধ্য করতে পারছে না, তখন কিন্তু এখানে একটা বড় পরিবর্তন আসবে। ইভেন আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস দাবি জানাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, অন্তত কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেখানে যেন ছাত্র সংসদটা চালু হয়। যদি চালু হয় এই লেজুর ভিত্তিক অটোমেটিক শেষ হয়ে যাবে। কারণটা হচ্ছে তখন স্টুডেন্টদের ওই ভোট দেওয়ার যে স্বাধীনতা, নিজের নেতা নির্বাচন করার, যার মানসিকতা ভালো তাকে নির্বাচিত করার যে একটা ওয়ে, সেই পথটা খুলে যাবে। তো আমরা মনে করি ওই ছাত্র সংগঠন যেটি তাদের জায়গা থেকে হয়েছে, তারা তাদের মতো করে কাজ করবে। আমাদের সাথে কিংবা আমাদের সাথে তাদের সম্পর্কের জায়গায় কমিউনিকেশন আলাদা হিসাব, কিন্তু যদি দেখেন যে কোনো লেজুর ভিত্তি দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে বলি আপনারা তাদেরকে প্রশ্ন মানে জর্জরিত করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে অনেক জায়গায় অভিযোগ উঠে যে সমন্বয়কদের বিরুদ্ধে, আপনারা আবার অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে, আবার আপনাদের বিরুদ্ধেও নানা ধরনের, আপনার বলতে স্পেসিফিক মানে সমন্বয়ক, অনেক সমন্বয়কের বিরুদ্ধেই নানা ধরনের অভিযোগ উঠে যে তারা বিভিন্ন ধরনের বদলি মন্ত্রণালয়গুলোতে, তদবির, এগুলোর সাথে অনেকের নামই জড়িয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবস্থান কি? এবং বিশেষ করে জেলা শহরগুলোতে দেখা যাচ্ছে যে অনেকেই সমন্বয়ক পরিচয়ে সেখানে সরকারি কর্মকর্তাদের উপরে নানা ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো এগুলোর বিষয়ে আমার মনে হয় কি, মানে এটা আসলে শুধুমাত্র এই যে কিছু সমন্বয়কের নাম এখানে আসছে, ব্যাপারটা এখানে শেষ করা সম্ভব না, সুযোগ নেই। এখানে বেশ কিছু বিষয় আছে। আমি আমার এই ব্যক্তিগত 6-7 মাসের অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি, এখানে বাংলাদেশের প্রত্যেকটি যে স্টেক হোল্ডার বা অংশীদার বিভিন্ন ক্ষেত্রের, তাদের একটা সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এই দায়টি আমি প্রথমে এটা সরাসরি অস্বীকার আপনার সাথে করব না যে কিছু কিছু সমন্বয়কের নাম আমরা এক্ষেত্রে শুনছি না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন কিন্তু অনেকেই নিজেকে সমন্বয়ক দাবি করছে 5ই আগস্টের পূর্বে, যাদেরকে কোনোদিন কোথাও দেখা যায়নি। মানে নতুন সমন্বয়কের জন্ম হয়েছে 5ই আগস্টের পরে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কিন্তু একটা অফিসিয়াল প্যাডে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল প্যাডে এরকম সমন্বয়কদের প্রত্যেক জেলা বা উপজেলার কমিটি আছে। যদি তাদের মধ্যে কেউ হয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি, আমাদের না এই রক্তে, জিনে একেবারে একটা এই কালচার তৈরি হয়ে গিয়েছে, যে কালচারটা শুধু বিগত 16 বছর না, 53 বছর ধরে তৈরি হয়েছে, যে আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতাকে পূজা করি এক প্রকার, এবং আমরা অনেকটা এই ক্ষমতামুখী। এই যে আপনি একটু আগে একটি কথা বলেন, এই যে কিছু কিছু সমন্বয়ক বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, তারা তাদের জায়গা থেকে সুপারিশ করছে, বদলির জন্য তদবির করছে, এই যে কাজগুলো করছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, মানে ধরেন আমার কাছে কেউ না আসলে আমি কার জন্য গিয়ে তদবির করব বা কার বদলির কথাটি বলবো? সো এই যে জনগণ, ম্যাস পিপল, আমি আমার জায়গা থেকে মনে করি না অনেক মানুষ, এই সংখ্যাটা অনেক বড়, যারা খুবই সুবিধাবাজ, স্বার্থপর, মানে একদম একটা আরেকটা ওয়ার্ড বলা যায় ধান্দাবাজ। তারা শুধু ব্যক্তি স্বার্থটা দেখে, তারা চায় যে নিজে সবচেয়ে ভালো জায়গাটা কিভাবে যাবে। এই ভালো জায়গায় যাওয়ার জন্য যদি 100 জন মানুষকে ল্যাং মারতে হয়, অসুবিধায় ফেলতে হয়, সে সেটা চিন্তা করবে না। সো সামগ্রিকভাবে ওই যে ম্যাস পিপল যারা আছে না, আমি এই যে কথাটা বললাম, কথাটা শুনতে একটু তিতা লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না যে আমি এরকম একটা বিশাল বড় কমিউনিটিকে এই কথা বললাম, বাট এটা সত্যি সত্যি কথাটা আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা অ্যাড্রেস না করলে মানুষের ভিতরে এই মানসিকতার পরিবর্তনটা আসবে না, এত লেভেল দিয়ে চলা যাবে না। সত্যি কথাটা আমরা যতদিন না অ্যাড্রেস করব, স্বীকার করার আমাদের মানসিকতা না থাকবে, ততদিন এই পরিবর্তনগুলো আনা সম্ভব না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ম্যাস লেভেলের যে মানুষ, আমাদের কাছে প্রত্যেকদিন অন্তত 500টা তদবির আসে, কিন্তু বিভিন্ন এক্সকিউজ দিয়ে সেগুলোকে আমাদের স্কিপ করতে হয়, এবং আমাদের সময়ের মাঝে মাঝে দেখা যায় দিনের অর্ধেক সময় এগুলো শুনতে শুনতে চলে যায়, আমরা এগুলো শুনতেও বিরক্ত। সো এই যে ম্যাস লেভেল, ওই জায়গায় মানুষের মানসিকতা একটা পরিবর্তন আসতে হবে, ওই জায়গায় কাজ করতে হবে। রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ, তাদেরকে আমি আমার জায়গা থেকে মনে করি তাদের না একটা অর্থনৈতিক নিরাপত্তা দরকার, সৎ পথে উপার্জনের জন্য তাদের একটা বিজনেস চালু করা দরকার, কিংবা একটা পার্ট টাইম জব কিছু একটা তাদের করা দরকার, না হলে তাদের ব্যবস্থা করে দেওয়া দরকার। যারা ফুল টাইম রাজনীতি করবে, একটা ব্যবস্থা যে অর্থনৈতিক নিরাপত্তার জন্য, যেখান থেকে তার একটা সৎ পথে একটা উপার্জন হবে, ওইটা দিয়ে তিনি তার ফ্যামিলিকে ঠিক মতো করে চালাবেন। যদি এটা আপনি করার সুযোগ না করে দেন না, সেই তদবির বাণিজ্য করবে, সেই ট্রান্সফার বাণিজ্য করবে, বিভিন্ন জায়গায় এই ধান্দাবাজি করবে। সো এই রাজনৈতিক যে ব্যক্তিবর্গ, তাদের জায়গা থেকে তাদের ইন্টিগ্রিটি, তাদের ব্যক্তিত্বের আরেকটু উন্নয়ন প্রয়োজন।
মানে এই যে লোভ, এই লোভটা সংবরণ করতে হবে। এবং এই যে আপনি সমন্বয়ক বা অন্য যারাই বলছেন, আসলে এখানে শব্দটা সমন্বয়ক না, শব্দটা যে কোনো কিছু হতে পারে, শুধু বিএনপির রাজনীতিবিদ, অন্য যে কোনো দলের রাজনীতিবিদ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি সবার এই জায়গায় একটা মানসিকতার প্রয়োজন, পরিবর্তনের প্রয়োজন, এই মানসিকতা মানে উন্নয়ন করা প্রয়োজন। এবং যে কোনো সমন্বয়ক বা অন্য যে কেউ যে ক্ষমতার কাছাকাছি, আমরা আমাদের জায়গা থেকে মনে করি কারো বিরুদ্ধে এরকম যদি কাজ, যে কাজের সাথে কোনো আর্থিক লেনদেন আছে, কোনো অসৎ কোনো এখানে উদ্দেশ্য আছে, তাদের যে কোনো কিছু আপনারা প্রকাশ্যে নিয়ে আসুন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। ইভেন এটা যদি আমিও হই, আমি এই সৎসাহসটা আপনার সামনে রেখে বলছি, আমার বিরুদ্ধেও সেই ব্যবস্থাটা হোক। বিএনপির কেউ যদি অথবা বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলের কেউ যদি চাঁদাবাজির সাথে জড়িত হয়, তাহলে মানুষের একটা অভিযোগ দেওয়ার জায়গা আছে। বিএনপির বিভিন্ন সেল আছে, অথবা বিএনপির নির্বাহী কমিটি অথবা বিএনপি অফিসে তারা যে অভিযোগ জানাতে পারে। কিন্তু এখন মুশকিলের জায়গাটা হচ্ছে, যদি সেই আপনার হচ্ছে রংপুরে কোথাও যে সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করে, কোনো সরকারি কর্মকর্তার কাছে যে কোনো বিষয়ে তাকে হয়রানি করার চেষ্টা করে, সে অভিযোগটা দিবে কোথায়? তার তো সেই অভিযোগ দেওয়ার জায়গা নেই। আমাদের জায়গা থেকে স্পষ্ট করে আমরা একাধিকবার, মানে অসংখ্যবার বলেছি, বাংলাদেশের যে কোনো একটা জায়গায়, সেটা প্রশাসনের হোক, অন্য যে কোনো জায়গায়, যদি এই সমন্বয়ক শব্দটা, এটা কোনো ক্ষমতার মানে পাওয়ার প্র্যাকটিসের শব্দ না, পাওয়ার প্র্যাকটিসের এটা কোনো পদ না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, যে কোনো জায়গায় বাংলাদেশের কেউ যদি যে কোনো ইভেন অফিসেও গিয়ে বলে আমি সমন্বয় ছিলাম, এটা করে দিতে হবে। আমরা একদম স্পষ্ট করে বলি এটাকে সরাসরি তিনি প্রত্যাখ্যান করবেন। এবং তার যদি অভিযোগও জানাতে হয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এটার একটা ডেকোরাম রয়েছে, এটার নির্দিষ্ট একটি অফিস রয়েছে, অফিসের সেল রয়েছে। সেই জায়গায় চাইলে আমরা যেমন যে কোনো জেলা প্রশাসকের নাম্বার থেকে শুরু করে যোগাযোগের বিভিন্ন মাধ্যম অনলাইনে পেয়ে যাই, এরকম রয়েছে। এবং বিভিন্ন জেলা প্রশাসক কিংবা ইউএনও বেশ কয়েকজন আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেছেন। আমরা যখন খোঁজ নিয়ে দেখেছি উনি কোনো সমন্বয় কিনা, ভুয়া একজন সমন্বয়ক, জাস্ট নামটা ইউজ করেছেন। ইভেন আমি আমার জায়গা থেকে এমন দেখেছি, সার্জিস আলম নামে ফেসবুক আইডি অন্তত সোশ্যাল মিডিয়া 100-র বেশি রয়েছে। আমার ছবি ব্যবহার করেছে, হোয়াটসঅ্যাপের ওইখানে নেমে দিয়েছে সার্জিস আলম, কিন্তু নাম্বারটি আমার নয়। এরকম অনেকে প্রতারণা করছে। তো সেই জায়গায় বিভিন্ন চেয়ারে বা প্রশাসন বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, আমরা মনে করি প্রথমেই যে কেউ একটা এরকম পরিচয় দিলেই তার কথা শোনার বিন্দুমাত্র প্রয়োজন নেই, বরং এটা ফ্যাক্ট চেক করতে হবে। তবে একটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে বলি, যে কোনো স্টুডেন্ট হোক, সাধারণ মানুষ হোক, যদি কোনো যৌক্তিক দাবি নিয়ে কোনো অফিসে যায়, কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে, কোনো অন্যায়কারের বিরুদ্ধে কোনো একটি নির্দিষ্ট অফিসে যায়, তার কথা শোনার এবং যৌক্তিক দাবিগুলো যৌক্তিক প্রক্রিয়ায় মেনে নেওয়ার মতো মানসিকতা সকলের থাকতে হবে। বিএনপির সাথে আপনাদের এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে, এবং আমরা দেখি যে আপনাকেও দেখেছি যে বিএনপিকে টার্গেট করে অনেক সময় অভিযোগ দেয় বিএনপির নেতারা, যে বিনা কারণে বিএনপিকে টার্গেট করে নানা ধরনের বক্তব্য দিতে দেখা যায়। বিশেষ করে নানা বিষয়ই দেখা যায়। তো এটা আসলে কেন, বিএনপির সাথে আপনাদের দূরত্ব কি? না, প্রথমত একটা জিনিস বলি, সেখানে হচ্ছে আপনার ওয়ার্ড চুজিং এখানে সমস্যা আছে। সমস্যাটা কোন জায়গায়? কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে কথা বলার কোনো প্রশ্নই আসে না। আমরা আমাদের জায়গা থেকে মাঝে মাঝে যখন দেখি কোনো একটি দলের কোনো একজন ব্যক্তি, একটা দল একসাথে কখনো কথা বলে না যদি না অফিসিয়াল কোনো একটি দলের পক্ষ থেকে প্রেস রিলিজ বা স্টেটমেন্ট যায়। আমরা যেটা দেখি আমাদের জায়গা থেকে বিভিন্ন দলে, শুধু বিএনপি কেন, এখানে জামায়াত হতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের কোনো একজন ব্যক্তি যদি তাদের জায়গা থেকে এমন কোনো কথা বলেন বা কাজ করে থাকেন যেটা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যৌক্তিক নয়, বাংলাদেশের মানুষের চাওয়ার সাথে সম্পর্কিত নয় এবং প্রাসঙ্গিক নয়, তখন আমরা আমাদের জায়গা থেকে সেটার বিপক্ষে গিয়ে আমাদের মতামত দিব। এটাকে টার্গেট করে কথা বলাই উচিত না, বরং আমাদের এই চিন্তা ভাবনাটাই বাদ দিতে হবে যে কেউ একটা কোনো কিছু আমার যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করলো, তার মানে সে আমার প্রতিপক্ষ হয়ে গেল। এই যদি চিন্তাধারা থাকে, তাহলে বাংলাদেশের মানুষের ভিতরে, রাজনীতিবিদদের মধ্যে এই মিউচুয়াল রেসপেক্টও থাকবে না, রাজনীতিবিদদের মধ্যে এই যে প্রতিযোগিতার মনোভাব সেটা আর হয়ে উঠবে না, বরং এক দল আরেক দলকে, এক দলের একজন ব্যক্তি আরেক দলের একজন ব্যক্তিকে প্রতিপক্ষ মনে করা শুরু করবে। আর যখন এইটা থাকবে, তখন বাংলাদেশের রাজনীতির যে ডেভেলপমেন্ট আমরা দেখতে চাচ্ছি সেটা কখনো সম্ভব না। সো আমি একদম স্পষ্ট করে বলি, বিএনপি হোক, জামায়াত হোক, বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, সেই দলের যে কোনো ব্যক্তি হোক, একদম হায়েস্ট চেয়ারপারসন হতে পারে, যদি তার কোনো কথা আমার মনে হয় যে এই কথা আমার কাছে যৌক্তিক মনে হয়নি, আমার বিবেকবোধের জায়গায় ঠিক মনে হয়নি, আমি আমার জায়গা থেকে ওইটুকু বোল্ডনেস অলওয়েজ শো করব যে তার কথার পরিপ্রেক্ষিতে আমি আমার জায়গায় যৌক্তিক সমালোচনা করব। সেটা যার মেনে নেওয়ার মানসিকতা আছে, আমরা মনে করি তারা তরুণ প্রজন্মের এই
বাংলাদেশে বাংলাদেশের সময়ের সাথে এগিয়ে যেতে পারবে। যার এটুকু নেয়ার পর্যন্ত মানসিকতা নেই তারা সময়ের ব্যবধানে ছিটকে পড়বে। আন্দোলনের ক্রেডিট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত, মানে বিভিন্ন গ্রুপ নানাভাবে তারা দাবি করছে তারাই আন্দোলন তৈরি করেছে, আরেক পক্ষ দাবি করছে তারাই আন্দোলন তৈরি করেছে। আপনি তো এই আন্দোলনের একদম সম্মুখ যোদ্ধা ছিলেন, কি বলবেন? মানে কেন এই ক্রেডিট নিয়ে কেন এই দ্বন্দ্ব তৈরি হচ্ছে? কারণ এই আন্দোলন তো ছাত্র জনতা, একদম সাধারণ মানুষ, সেটি যদি আমরা বলি একজন গৃহিণী পর্যন্ত বাসা থেকে নেমে গিয়েছিল, তাহলে এখন এই ক্রেডিট নিয়ে কেন? না, আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে এই আন্দোলন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মটিকে সামনে রেখে এই অভ্যুত্থানটি হয়েছে, এটাতে দ্বিমত কেউই করবে না। এবং এই অভ্যুত্থানের এই প্ল্যাটফর্মের সামনে সারিতে যারা নেতৃত্বের জায়গা ছিল, তাদের একটা ঐক্যবদ্ধ প্রয়াস ওই নেতৃত্বের জায়গাটিতে ছিল। তারা কর্মসূচি দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাসিস্ট বিরোধী দল, মত, ধর্মবর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এই কর্মসূচিটিকে সফল করেছে। এই জায়গায় কারো দ্বিমত থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি ফ্যাসিস্ট বিরোধী যে বিভিন্ন রাজনৈতিক দল ছিল তাদের এখানে একটা সক্রিয় অংশগ্রহণ ছিল। আমরা এই জায়গায় এই ক্রেডিট ভাগাভাগির খেলায় আমরা মনে করি এই জায়গায় আমাদের যাওয়া উচিত না, বরং এটা কিছুটা আমাদেরকে লজ্জিতও করে ফেলবে। এটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি আমরা বলি, কারণটি হচ্ছে এই আন্দোলনে সকলের যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা না থাকতো আন্দোলনটা সফল হতো না। এখন অনেকের এখানে অবদান রয়েছে। সত্যি কথা বলতে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের এখানে সক্রিয় যেমন অংশগ্রহণ ছিল, অনেকের বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা ছিল। আমি এই অভ্যুত্থানের 36 জুলাই অন্তত 15টা বাসায় থেকেছি, আমি একজন মিডিয়া কর্মীর বাসায় থেকেছি। এখন তিনি যদি এটাকে তার ক্রেডিট হিসেবে নেন অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু এটা মানে নিজের কিছু একটা করেছি এটাকে অনেক বড় করে প্রকাশ করে সেটাকে নিজের কুক্ষিগত করা, আমরা মনে করি এটা আমাদের করা উচিত নয়। এটা আমাদের মানসিকতায় প্রশ্নবিদ্ধ করে। কারণ বাংলাদেশে এমন অনেক মানুষ তাদের জায়গা থেকে এমন অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, ত্যাগ করেছে, যেগুলো আমার ত্যাগের তুলনায় কিছু না। যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যেই পরিবারটা তার সন্তান, বাবা মা, স্ত্রীকে হারিয়েছে, সেই পরিবারের সাথে আমি আমার স্যাক্রিফাইসের কম্পেয়ার কিভাবে করি? তাহলে আজকে যদি আমার ওই শহীদরা তাদের জায়গা থেকে তাদের ক্রেডিটটা দাবি করে, আমি তাকে কোথায় জায়গা দিব? তো আমরা মনে করি এই ক্রেডিট ভাগাভাগির খেলা আমাদেরকে বরং লজ্জিত করে, আমরা এটিতে না যাই। আমরা আমাদের জায়গা থেকে শুধু এই জায়গায় প্রাউড ফিলটা করি যে আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটিকে সামনে রেখে আমরা একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা খুনি হাসিনার পতন ঘটিয়েছি। ঐক্যবদ্ধভাবে আমাদের প্রচেষ্টার কারণেই খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যেই স্বপ্ন আর স্পিরিটকে সামনে রেখে আমরা এই অভ্যুত্থানটি ঘটালাম এত রক্ত আর জীবনের বিনিময়, সেটা বাস্তবায়ন করা। সেটাকে সামনে রাখলেই দিন শেষে আমাদের যে আসল ক্রেডিট সেটা আমরা নিতে পারি, আসলে সেটা বাস্তবায়ন হয়। মাস্টার মাইন্ডকে আন্দোলনের আমরা তো দেখলাম হঠাৎ করে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড নিয়েও নানা আলাপ আলোচনা হচ্ছে। এ বলছে এ মাস্টার মাইন্ড, সে বলছে সে মাস্টার মাইন্ড। আসলে মাস্টার মাইন্ড কে? মানে আমার জায়গা থেকে যেটা মনে হয় যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে মাস্টার মাইন্ড বলা যায় না। যে দাবি করে কোনো ব্যক্তিগত জায়গা থেকে, আমরা মনে করি যে এটা আসলে তার বিবেকবোধের কাছে একটা প্রশ্ন হয়ে যায় আর কি, এটা কেউ দাবি করতে পারে না। বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটা সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই যে সক্রিয় অংশগ্রহণ, এই অংশগ্রহণ ইকুয়াল মাস্টার মাইন্ড, এই শব্দটা না ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা আমাদের জায়গা থেকে কর্মসূচি দিয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু মানুষ যদি এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা না করতো আন্দোলনটা কিন্তু সফলতার মুখ দেখতো না। তো সেই জায়গায় আমরা মনে করি কোনো একক ব্যক্তি এখানে মাস্টার মাইন্ড নয়, বরং বাংলাদেশের যদি মাস্টার মাইন্ড বলতে হয়, বাংলাদেশের এই ফ্যাসিস্ট বিরোধী অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা অংশগ্রহণ করেছে যে কোনোভাবে, তারা একত্রিতভাবে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আপনাদের তো আন্দোলনটি প্রথমে ছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। আমিও কিছুটা যেহেতু রিপোর্টিং করার জন্য আন্দোলনের সাথে কানেক্টেড ছিলাম, মানে পেশাগত কাজে, তো 5 জুন আপনারা কোটা সংস্কারের দাবিতে প্রথম মিছিল বের করেন। এরপরে বিশ্ববিদ্যালয় ঈদের ছুটি এবং নানা কারণে বন্ধ হয়ে যায়। পরে 1 জুলাই থেকে, আমি যদি ভুল না করি, 1 জুলাই থেকে আবার আপনারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন, যেটি 16 তারিখ আবু সাঈদকে যখন হত্যাকাণ্ড হলো তখন এই আন্দোলনটি অন্যদিকে টার্ন করলো। এরপরে আসলে আবু সাঈদ এবং ওয়াসিম, তারপরে মুগ্ধ, এই ঘটনাগুলো মানুষকে অনেক আলোড়িত করে। এরপর সাধারণ মানুষও রাজপথে নেমে আসে। আসলে ওই সময়টাতে এবং এক দফা আপনারা দিলেন 3 তারিখে, একটু যদি আমাদেরকে সংক্ষেপে
এটা একটু বলতেন। প্রথম কথা হচ্ছে, এই প্রত্যেকটা দিনের ঘটনা বলতে গেলে আসলে কয়েক ঘন্টা চলে যাবে। ওই সময়ের অনুভূতি, আবেগ, প্রত্যেকটা ডিসিশন নেওয়া, ইনস্ট্যান্ট অনেক সিদ্ধান্ত নেওয়া, অনেক সিদ্ধান্ত ইনস্ট্যান্ট নিতে হয়েছে, যে সিদ্ধান্তগুলো আসলে হয়তো অনেক মানুষের কাছে মনে হয়েছে এটা নেওয়া ঠিক হয়নি, কিন্তু আমরা আমাদের বিবেকবোধের জায়গা থেকে চিন্তা করে, আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে চিন্তা করে ওই মুহূর্তে ওইটিই করেছি। তো আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু দিন শেষে ওই চিন্তাগুলোর যদি সামগ্রিকভাবে একটা পজিটিভনেস না থাকতো তাহলে কিন্তু আজকের এই অবস্থায় আসতো না। তো খুব স্বাভাবিকভাবে 5 জুন আমার মনে আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি, যখন ওই পরিপত্রটি 18 বাতিল হলো, তখন সেখানে একটি বিক্ষোভের মতো হয়। সেন্ট্রাল লাইব্রেরিতে একটি হয়, সায়েন্স লাইব্রেরিতে আমরা সবাই সায়েন্স লাইব্রেরিতে রুমে পড়ছিলাম, আমি নিজেও পড়ছিলাম, আমরা সবাই বের হয়ে আসলাম করিডোরে, সায়েন্স লাইব্রেরি 2 তলার করিডোরে, নিচতলায় সবাই সবার জায়গা থেকে প্রচুর এটা নিয়ে চিল্লাচিল্লি করছিল। তো সেই জায়গা থেকে আমরা ওই দিন রাতে একটা কমিউনিকেশন হলো সেন্ট্রাল লাইব্রেরির সাথে। আমি সায়েন্স লাইব্রেরি, আমাদের একটি অ্যাডমিন প্যানেল ছিল, সেখানে আমি অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম প্রশাসনের সাথে বা সায়েন্স লাইব্রেরি অথরিটির সাথে। সেই জায়গা থেকে সায়েন্স লাইব্রেরি আমরা 2-3 জন, সেন্ট্রাল লাইব্রেরি 2-3 জনের সাথে ওই দিন রাতে একটা কমিউনিকেশন হলো। 6 জুন আমার মনে আছে সকালে 10টা-11টার দিকে আমরা 2-3 জন আমরা সেন্ট্রাল লাইব্রেরি ওখানে গেলাম, আমি ছিলাম, আমার সাথে পড়া হাসনাত এসে যোগ দিল, সেখানে নাহিদ ছিল। এই আন্দোলনটা তো বেসিক্যালি আপনারা প্রথমে শুরু করেছিলেন কোটা সংস্কারের দাবিতে, কারণ আপনারা বেশিরভাগই সেখানে বিসিএস এর চাকরি প্রার্থী ছিলেন। আমি সম্ভবত যদি ভুল না করি আপনি ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তো তারপরে এটি তো 16 তারিখের পরে এটি গণঅভ্যুত্থানের দিকে টার্ন করলো। আমি বলছি যে এর পরের ঘটনা প্রবাহ, আমরা দেখলাম যে আপনারা এক পক্ষ 8 দফা দিয়েছেন এবং নাহিদ আসিফকে যখন তুলে নিয়ে গেল ডিবি, তারপরে সেখান থেকে আবার আরেক জায়গা থেকে মেসেজ আসলো আমাদের কাছে 9 দফা। তো ওই সময় মানে আমি ওই জায়গায় আসছি, খুব দ্রুতই আসছি। এই যে 6 তারিখে, তখন আমরা সকালবেলা ওইখানে একসাথে সেন্ট্রাল লাইব্রেরি কয়েকজন প্রতিনিধি, সায়েন্স লাইব্রেরি কয়েকজন প্রতিনিধি কথা বললাম। 6 তারিখে অ্যারাউন্ড 3টার দিকে আমার যতদূর মনে পড়ে, আমরা শহীদ মিনারে আমাদের প্রথম প্রোগ্রামটি করি। এরপরে আমরা রাজু ভাস্কর্যে 2 দিন প্রোগ্রাম করি ঈদের আগে। এরপরে ঈদ তো চলে গেল, এরপরে জুলাই 1 তারিখ থেকে শুরু হলো। এই আন্দোলনটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন ছিল। আমরা মনে করি এই খুনি শেখ হাসিনা তার কর্মদোষের কারণে, কর্মফলের কারণে এই আন্দোলনটাকে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে এই গণঅভ্যুত্থানের রূপ দিয়েছে। এই খুনি শেখ হাসিনা আমাদের ভাইদেরকে হত্যা করার জন্য একদম তার জায়গা থেকে নির্দেশ দিয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে এই খুনি শেখ হাসিনা ব্যবহার করেছে, পুলিশকে তার জায়গা থেকে যতটা অ্যাবিউজ করা যায় খুনি শেখ হাসিনা করেছে। এবং আপনি যে ওই বিষয়গুলোর কথা বলছেন 16 তারিখের পরের কথা, এখানে 2টা গল্প আছে, 2-3টা গল্প আমি আমার জায়গা থেকে বলতে পারি, যেই গল্পগুলোতে আলাদা আলাদা প্রেক্ষাপট আছে। হয়তো মানুষের কাছে এগুলো এখন পর্যন্ত মানুষের জায়গায় বিভিন্ন মানুষের চিন্তাধারা আছে, কিন্তু আমরা যখন এই গল্পগুলো বলবো, আমরা নিজেরা তো এই কথাগুলো বলেছি, তখন মানুষ বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা ওই সময় কিসের মধ্যে দিয়ে গেছি। ওই সময়ে ডিজিএফআই কিভাবে সার্জিস, হাসনাত কিংবা হচ্ছে ওইখানে হাসিব ছিল, 3 জনকে বাধ্য করে একদিন রাতে প্রথম দিন নিয়ে গেল পদ্মাতে, সেখানে 3 জন মন্ত্রী ছিল, টেনে হিস্ট্রেও কীভাবে আমাদেরকে তাদের সামনে নিতে পারেনি, কিভাবে আবার আমাদেরকে সেফ হাউসে ডিজিএফআই নিয়ে গেল। প্রায় ডিজিএফআই অ্যারাউন্ড যতদূর মনে পড়ে প্রায় 30 ঘন্টার মতো মানসিকভাবে বা অন্যান্যভাবে বিভিন্ন টর্চার করে কিভাবে তারপরের দিন আবার নিয়ে গেল। এগুলো বিশাল গল্প, এগুলো গল্প বলতে গেলে আরেকটা এপিসোড লাগবে আসলে এখানে। তো কিভাবে আসলে দেখেন, আপনি যদি দেখেন ওই ডিবির ওইখানে আমাদের 6 জনকে দিয়ে কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, আমাদের 6 জনকে বাধ্য করে ওই হারুনের হোটেলে খাওয়ানোও হয়েছিল, এটা দেখানোর জন্য সব কিছু নর্মাল আছে। আমাদের বাবা মাদেরকে বা অভিভাবকদেরকে নিয়ে সব কিছু নর্মালাইজ দেখানোর জন্য তাদেরকে নিয়েও খাওয়ানো হয়েছিল, মিডিয়ায় প্রচার করানো হয়েছিল। অথচ তারা ওই 6 দিন সারা দিন ওই ডিবি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতো, তাদেরকে ঢুকতে দেয়নি। একবেলা ঢুকতে দিয়েছে, খাইয়েছে, ফুটেজ খেয়েছে ডিবি হারুন যে ফুটেজ খোর, তারপরে তাদেরকে আবার ছেড়ে দিয়েছে। সেম কাজগুলো আমাদের সাথে হয়েছে। তো কিভাবে আমরা তো আমাদের জায়গা থেকে দেখেছি, এই গল্পটা একদিন বলবো যে কিভাবে আসলে ওই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে যখন আমাদের ভাই আবু সাইদের লাশ পড়ে, যখন শহীদ ওয়াসিমের লাশ পড়ে, তখন আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে শহীদদের রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। কিন্তু তারপর কিভাবে আমাদেরকে একটা বাসা থেকে ডিজিএফআই তুলে নিয়ে যায়, কিভাবে হাসনাতের বোন ওই সময় 9 মাসের প্রেগনেন্ট, ওই টাইমে হাসনাতের বোনের বাসার সামনে ডিজিএফআই অফিসার পাঠায়, দাঁড়িয়ে থাকে এবং বলে যে আপনারা যদি আমাদের এই মুহূর্তে কথাগুলো না শোনেন তাহলে আমরা আপনাদের পরিবারের দিকে যাব। সো কিভাবে একদম নিজেকে
পরিবারকে বাদ দিয়ে পরিবারকে বিভিন্নভাবে এই জায়গায় প্রেশারাইজ করে, মানে কতটা একটা মানুষকে জিম্মি করা যায়, এরপর সেখান থেকে একটা বাসা থেকে তুলে নিয়ে যায়, আরেক জায়গায় বাধ্য করায়, স্টেটমেন্ট দিতে বাধ্য করায়, আমাদের সামনে কয়েকটা মিডিয়া দাঁড় করিয়ে দেয় এবং তার পিছনে ডিজিএফের অন্তত 20 জন অফিসারকে দাঁড় করিয়ে দেয়, তাদের স্ক্রিপ্ট অনুযায়ী তারা কথা বলতে বলে। আমরা ইভেন যা বলি মিডিয়াতে তা প্রকাশ করতে দেয়নি, যতটুকু বললে তাদের সুবিধা হবে। আমরা একদিন স্পষ্ট করে পর্দায় বলেছিলাম আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। ওই শেষের লাইনগুলোকে কেটে দিয়ে আমাদের যে কথা বলা, সেটি কথা বলার জন্য তারা আমাদের যে কথাটুকু সেটি প্রকাশ করতে তারা মিডিয়াকে বাধ্য করেছিল। এবং তারা ইভেন মিডিয়াকে দিয়ে এভাবেও প্রকাশ করিয়েছে যে আমরা 3 জনের সাথে সংলাপ করেছি, 3 জন মন্ত্রী, কোনো দিনও নয়। আমরা আমাদের জায়গা থেকে বরং সেখানে তাদের কাছে বসিনি পর্যন্ত। তারা কিভাবে আমাদেরকে প্রেশারাইজ করে সেখান থেকে তুলে নিয়ে গেছে ওই 3 জনের সামনে, সেই গল্পগুলো আমরা আমাদের জায়গা থেকে বলবো, লিখবো। তবে আমরা শুধু এইটুকু বলি যে এই পুরো ঘটনায় এক একজন এক এক জায়গায় সিচুয়েশন বেসড এক এক রোল প্লে করেছিল। মাঝে মাঝে এমন হয়েছে আমি, নাহিদ, হাসনাত, আমরা আমাদের জায়গা থেকে তাদের ডিজিএফআই তাদের জায়গা থেকে ইন্টেলিজেন্স পাঠিয়েছে, একটা টিম পাঠিয়েছে একদম যাদের র্যাঙ্কিং ধরেন ব্রিগেডিয়ার জেনারেল লেভেলে, কর্নেল লেভেলে। ওই টিম তারা আমাদেরকে ইচ্ছা মতো প্রেশারাইজ করছে কালকের দিনে কর্মসূচিটা না দিতে, স্থগিত করতে, কিংবা সাধারণ কোনো কর্মসূচি দিতে। কিন্তু আমরা তার আগে আমাদের অন্য 3 জন সহযোদ্ধাকে বলেছি যে আমরা ওইখানে থাকি, যাই বলি না কেন তোমরা তোমাদের জায়গা থেকে এই কর্মসূচি দিয়ে দিবে। এবং এমনও হয়েছে ডিজিএফআইয়ের ওখানে আমি, নাহিদ, হাসনাত আমরা কথা বলছি, তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস বাধ্য করার চেষ্টা করছে। এদিকে আসিফ, বাকের তারা তাদের জায়গা থেকে কর্মসূচি ঘোষণা দিয়ে দিয়েছে। সো ডিজিএফআই তখন তাদের জায়গা থেকে তারা নিজেটাও মানে বুঝতে পারছে না যে তারা কি করবে। ঠিক এই কারণেই ওই সময় খুনি হাসিনার যে ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা সেটা ফেল করেছিল। সো আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি মানুষকে, যেগুলো বোঝানো সম্ভব না। আমাদের মধ্যে অনেক কমিউনিকেশনে গ্যাপ হয়েছিল। আপনি 8 দফা 9 দফার কথা বললেন না, আমরা আমাদের জায়গা থেকে ওই সময় ইভেন দেখা গিয়েছে যে সারাদিন আমি একবার নাহিদের সাথে অনেক চেষ্টা করে যোগাযোগ করতে পারিনি, হাসনাত সারাদিন চেষ্টা করে আমার সাথে যোগাযোগ করতে পারিনি, সারাদিন আবার আমরা চেষ্টা করে আসিফ কিংবা কাদের, বাকের সাথে যোগাযোগ করতে পারিনি। নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই টাইমে আপনি দেখেছেন আমাদের ফোনগুলোকে ওইভাবে প্রেস করা হতো, ফোনগুলো নিয়ে নেওয়া হয়েছিল, জিম্মি করে সেফ হাউসে রেখে দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে অত্যাচার করা হতো। সো এগুলো বিশাল বড় ঘটনা, কিন্তু এখানে হয়তো কিছু কমিউনিকেশন গ্যাপ ছিল। কিন্তু এই যে মানুষগুলো, এগুলো কেউ লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত ছিল না। এগুলোকে 1000 কোটি টাকা দিয়েও নেগোসিয়েশন করা যেত না। আমাকে সরাসরি জাহাঙ্গীর কবির নানক কল দিয়েছে, আমার জেলার এমপি নাইমুজ্জামান মুক্তা সে কল দিয়েছে, আমাকে স্পষ্টভাবে আমার মনে আছে পুলিশের সদস্য ছিল গোলাম রব্বানির ভাই গোলাম রুহানি, সে আমাকে কল দিয়েছিল নেগোসিয়েশন করার জন্য। আমাকে স্পষ্ট মনে আছে, এই কথাগুলো আগে বলা হয় না, আমরা ধীরে ধীরে এই কথাগুলো নিয়ে আসবো, আমরা লিখবো। ওবায়দুল কাদের গণভবন থেকে আমাদের সাথে কথা বলেছেন যে যোগাযোগ করি, কথা বলি, ফ্যামিলি নিয়ে যাই, ওপেন একদম ব্ল্যাঙ্ক চেক, যা চাইবো তা, যেভাবে চাইবো সেভাবে, দেশে কিংবা দেশের বাইরে। কিন্তু এই যে এত কিছু আমাদেরকে বিন্দুমাত্র আমাদের যে লক্ষ্য সেটা থেকে টলাতে পারেনি। যদি এই জায়গায় 2-4 জন স্যাক্রিফাইস করতো, আন্দোলনের মোমেন্টাম অন্যদিকে যেতে পারতো, করেনি বলেই আজকের এই বাংলাদেশ। সো আমরা আমাদের জায়গা থেকে শুধু এইটুকু বলি, আমাদের ভিতরে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, আমাদের ভিতরে ওই টাইমে অনেককেই আমাদেরকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু এই মানুষগুলো তাদের উদ্দেশ্যে সৎ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে, বলেই আজকের এই নতুন বাংলাদেশ। সার্জিস, আমি কয়েকটা প্রশ্ন করব একদম আপনার কেন্দ্রিক, আপনি চাইলে উত্তর দিতে পারেন, আপনি না চাইলে নাও পারেন। যেমন একটি বিষয়ে আপনি এর আগে বক্তব্য দিয়েছেন যে আপনি নিজেও তো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ডাকসুতে সে ছাত্রলীগ প্যানেল থেকে আপনি নির্বাচনও করেছেন এবং নির্বাচিত হয়েছিলেন। তো এবং আন্দোলন চলাকালীন সময়ে একটি ফুটেজ প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে তখনকার ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেনের সাথে আপনার কনভারসেশন, সেখানে সাদ্দাম বলছে যে আস্তে আস্তে আন্দোলন ক্যাম্পাসে করার জন্য, এই যে নানা এই বিষয়গুলো নিয়ে আপনার। হ্যাঁ ফাইন, ও অবভিয়াসলি আমি না, আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমার এরকম 2-3টা এপিসোড আসলে করা উচিত, যেগুলো এই যে মানুষের ভিতরে বা আপনার ভিতরে অনেকের ভিতরে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে, এগুলো উত্তর দেওয়ার জন্য। কারণ আমরা যখন আমাদের জায়গা থেকে না ঠিক থাকি, তখন যে কোনো প্রশ্ন আমাদের মোকাবেলা করতে বিন্দুমাত্র কোনো দ্বিধা থাকে না। আমরা, আপনি যদি দেখে থাকেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্টুডেন্ট যারা আজকে থেকে 6 মাস বা 8 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থেকেছে, তারা যে কেউ নির্দ্বিধায় স্বীকার করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি আপনি থাকতে চান, আমি আমার হলের এক্সপেরিয়েন্স বলি, প্রথম, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে রাজনীতি করা, ছাত্রলীগের রাজনীতি করা বাধ্যতামূলক ছিল।
আপনি যদি হলে উঠেন সিটে একদিনের জন্য, ওই একদিন আপনার এটা করতে হবে। যদি আপনি ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম না করেন তাহলে আপনি হলে উঠতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্ট যারা ওই হলে থাকে তাদের আসলে ওই সামর্থ্যটা স্টার্টিং মোমেন্টে অনেকেরই থাকে না, এই মধ্যবিত্ত ফ্যামিলি স্টুডেন্টদের, যারা আসলে তাদের জায়গা থেকে বাইরে এফোর্ড করবে কিংবা বাইরে ওই সেফও মনে করে না, অনেকের আত্মীয় স্বজন থাকে না। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে হলমুখী হই, এখানে থাকতে আমাদের কষ্ট হয়, অনেক নির্যাতিত কালচারের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। কিন্তু দিন শেষে যেটা হয়, একদম ক্যাম্পাস সংলগ্ন হয় হলগুলো, এখানে অন্তত একটা রিডিং রুম থাকে, এখানে অন্যান্য যে মানে তুলনামূলক যে আর্থিক যে বিষয়গুলো বা বিভিন্নভাবে কস্টিংয়ের বিষয়গুলো এগুলো অনেক কম থাকে, এই জন্য স্টুডেন্টরা ওই হলমুখী হয়। তো আমাদেরকে এটা বাধ্যতামূলকভাবে করতে হয়েছে। কিন্তু আপনাকে একটা জিনিস বলি, আমার কাছে মাঝে মাঝে এরকম মনে হয় যে আমার কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কোনো সিঙ্গেল পোস্ট নেই, না হলে, না বিশ্ববিদ্যালয়, না সেন্ট্রালে, কোথাও নেই। মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কোনো পোস্ট ছাড়া মনে হয় আমাকে মাঝে মাঝে ছাত্রলীগের সবচেয়ে বড় নেতা বানায় দেওয়া হয়। হ্যাঁ, এবার ওইটাতে আসি। যখন এই ডাকসু ইলেকশন হয় যখন প্রায় 28 বছর পরে 2019 সালে, তখন ছাত্রলীগ কিন্তু এতদিন ধরে একটা জিম্মির রাজনীতি করে এসেছে, অপকর্মের রাজনীতি। ছাত্রলীগ তাদের জায়গা থেকে প্রত্যেকটা হল সংসদ, ইভেন সেন্ট্রালেও এমন অনেককে ওই জায়গায় মনোনয়ন দিয়েছিল, যাদেরকে দিয়েছিল শুধু একটা কারণে, ওই হলে বা বিশ্ববিদ্যালয়ে তার ইমেজ ভালো, সে জিতে আসতে পারবে। ছাত্রলীগ ওই হলগুলোতে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকেও দেয় নাই, সেন্ট্রালেও দেয় না, এরকম অনেক হয়েছে। আমার হলের কথা বলি, হল সংসদে 13 জন মনোনয়ন দিয়েছিল ছাত্রলীগ, মাত্র 6 জন নির্বাচিত হয়েছে, 7 জনই নির্বাচিত হয় নাই। প্রত্যেকটা হল সংসদে আমি ডিবেট সার্কিট মানে ডিবেট করতাম, তো সেই জায়গায় দেখা গিয়েছিল আমি আমার ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিলাম, আমি এর আগেও ন্যাশনাল বিভিন্ন চ্যাম্পিয়নশিপ ছিল আমার, আমাকে ওই জায়গা থেকে একটা পদে দেওয়া হয়েছিল ঠিক এই কারণে মনোনয়নটা, যে আমার হলে ইমেজ ভালো, আমাকে দিলে আমি ওই জায়গায় জিতে আসতে পারবো। খুব স্বাভাবিকভাবেই ছাত্রলীগ তো আরও 7 জনকে দিয়েছিল, তা তো জিতে আসতে পারে নাই। সো মনোনয়ন দিয়েছিল, অস্বীকারের কোনো মানে প্রশ্নই আসে না, কিন্তু ওই জায়গায় জিতে আসাটা আমি আমার যোগ্যতা এসেছিল। সেই নির্বাচন নিয়েও তো সার্জিস কিছুটা প্রশ্ন আছে। আমি একটা জিনিস বলি, সেখানে আমি ওই ডাকসু নির্বাচন আমি কভার করেছি, পুরো সময়টাতেই আমি ডাকসু নির্বাচনের সাথে ছিলাম। তো যেটি হচ্ছে, সেখানে আমি কিন্তু নির্বাচনের দিন দেখেছি যে সেখানে সাধারণ শিক্ষার্থীদের ভোট দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, সেখানে কৃত্রিম লাইন তৈরি করে রাখা হয়েছিল, সেটি নিয়ে এটা হ্যাঁ আমি আমার অভিজ্ঞতাটুকু বলি। আমি কখনোই বলবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে শতভাগ একটা ফেয়ার ইলেকশন হয়েছে, কিংবা সেন্ট্রালের রেজাল্ট কী হয়েছে এটার বিষয়ে আমি এখনও শতভাগ কনফার্ম না। বাট আমি আপনাকে বলি, এখানে আমি এটা একদম ওপেন স্টেটমেন্ট দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হল এবং ফজলুল হক মুসলিম হল, এই 2 হলে শতভাগ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনটি হয়েছিল ডাকসুর। এই হলে কোনো কৃত্রিম লাইন ছিল না, এই হলে কাউকে বিন্দুমাত্র বাধা দেওয়া হয়নি। আমার স্পষ্ট বলে আছে, দুপুর 2টার মধ্যে আমাদের ভোট কালেকশন শেষ হয়ে গিয়েছিল, স্বতন্ত্র জোট ছিল, ছাত্র দলের প্যানেল ছিল, আমরা ছিলাম, আমরা একসাথে দুপুর 2টার দিকে ওইখানে বসে আমাদের হলের সামনে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। এবং ছাত্র দলের যিনি জিএস ভাইয়ের নামটি এই মুহূর্তে মনে পড়ছে না, ক্যান্ডিডেট ছিল, উনি ওনার জায়গা থেকে উনি ওনার জায়গা থেকে বলেছিল আমাকে যে ভাই মানে এই প্রথম একটা ইলেকশনের ফিল পেলাম, এবং তাকে এখন আপনি জিজ্ঞাসা করবেন যে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ হয় নাই। সো আমি আমার জায়গাটুকুতে কনফিডেন্ট যে আমার অমর 21 হল অন্তপক্ষে বিন্দুমাত্র কোনো মানে ফেয়ারনেসের জায়গায় ওই ইলেকশনে বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি, এবং যেই মানুষগুলো জিতে এসেছিল, যেই 6 জন, তারা তাদের যোগ্যতা ওই জায়গায় জিতে এসেছিল। এবং আপনাকে যদি শুধু একটা জিনিস বলি, ওই জায়গায় আমি ওই হল সংসদে সর্বকনিষ্ঠ ছিলাম, সর্বকনিষ্ঠ থেকেও আমার ওই সদস্য বোধহয় 7 জন ফাইট করেছে, আমি সর্বোচ্চ ভোট পেয়ে ওইখানে ইলেক্টেড হয়েছিলাম, এবং পুরো হল সংসদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়ে ইলেক্টেড হয়েছিলাম। সো আমি আমার জায়গা থেকে যেটি মনে করি যে ওই যে বিষয়টি যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, যে ছাত্রলীগ মনোনয়ন দিয়েছিল কিন্তু জিতে এসেছিলাম আমি আমার যোগ্যতায়। এবং আমি জাস্ট আপনাকে আরেকটা জিনিস বলি, আপনি একটু আগে যে প্রশ্নটা করলেন আসলে, যে এই যে ছাত্রলীগ তাদের জায়গা থেকে যে অন্যায় অপকর্মগুলো করেছে, এই ছাত্রলীগ কিন্তু ওই সময় বুঝতে পেরেছিল যে সেগুলোকে দিয়ে, তার ওই ম্যানগুলোকে দিয়ে সেখান থেকে জিতে আসা সম্ভব না। এই জন্য আপনি সেন্ট্রালের 25 জনে দেখবেন, ওই 25 জনের ছাত্রলীগের ম্যান না, এমন অনেককে মনোনয়ন দেওয়া হয়েছিল যারা কোনোদিন তাদের জায়গা থেকে অ্যাক্টিভলি ছাত্রলীগের পলিটিক্সই করেনি। সো এই জায়গা থেকে আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলি, এটা আমি প্রাউডলি বলি, অনেকে এটা করে আমাকে মানে একটু উইক করার চেষ্টা করে যে একসময় ছাত্রলীগের প্রোগ্রাম করেছি। আমি আমার জায়গা থেকে মনে করি না, এটা আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। যারা সরকার বিরোধী ছিল, তারা এই অভ্যুত্থানের পূর্বে থেকে সরকার বিরোধী, তার মেন্টালিটি ওরকম সরকার বিরোধী একটা মেন্টালিটি ছিল, তার জন্য এই অভ্যুত্থানে বা আন্দোলনে যাওয়াটা তুলনামূলক আমার চেয়ে সহজ ছিল। আমাকে এরকম একটা নোংরা চর্চার মধ্য দিয়ে যেতে হয়েছে, একটা সিস্টেমের ভিতরে থেকে, ওই সিস্টেমের আমি বরাবর সমালোচনা করেছি। আপনি বিগত 2-4 বছরের পোস্টগুলো দেখবেন, একজন
অ্যান্টি আওয়ামী লীগ যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের সমালোচনা করছে তার চেয়ে অনেক বেশি কঠোরভাবে আমি ওই সিস্টেমের ভিতরে থেকে সমালোচনা করেছি। আমার ফেসবুকে এখনও পাবলিক পোস্ট রয়েছে, আমি স্পষ্ট করে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই ছাত্র রাজনীতি একটা অভিশাপ, যেই ছাত্র রাজনীতির কালচারটা তখন ছিল। এবং এটার জন্য আমাকে ছাত্রলীগের সেন্ট্রাল কমান্ড ডেকে শুধু একটা কথাই বলেছিল যে তুমি যদি এই ছাত্রলীগের রাজনীতি আর অংশগ্রহণ করতে চাও তোমার এইসব লেখালেখি বন্ধ করতে হবে। আমি স্পষ্ট করে বলেছিলাম আমি লেখালেখি বন্ধ করব না, ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করা বাদ দিয়ে দিব। আমি 2022 সালে ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করা বাদ দিয়ে দিয়েছিলাম। এবং আমি আমার জায়গা থেকে কেন এটা আমার স্ট্রং পয়েন্ট মনে করি, কারণ ওই সিস্টেমের ভিতরে থেকে আমি প্রতিবাদ করেছি, যখন সময় এসেছে ওই সিস্টেমের ভিতরে থেকে ফাইট দিয়ে সেখান থেকে বের হয়ে এসেছি। প্রথম ছাত্রলীগের কিন্তু অ্যাটাকের শিকার আমি, আমাকে হল থেকে প্রথম বের করে দেওয়ার প্ল্যান করা হয়েছিল, হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। আমার সাধারণ ছাত্র জনতা আমাকে বের হতে দেয়নি, তারা ওই প্রাচীর হিসাবে আমার হল গেটে দাঁড়িয়ে গিয়েছিল। ছাত্রলীগের রাতের বেলা ছাত্রলীগের 7-8 জন হল ক্যান্ডিডেট বাদ দিয়ে বাকি 1000 সাধারণ স্টুডেন্ট আমার হল গেটে দাঁড়িয়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের আমার ভাইরা আমার হল গেটে দাঁড়িয়ে গিয়েছিল। এবং এমন হয়েছিল অমর একুশলের ওই ছাত্রলীগের ক্যান্ডিডেটরা প্রাচীর টপকিয়ে পালিয়ে গিয়েছিল। তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি, যে ওই সিস্টেমের ভিতরে থেকে আমি প্রতিবাদ করে সামনের সারিতে থেকে ওই সিস্টেমের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছি। সার্জিস, আমি একটু দুঃখ প্রকাশ করছি, আজ আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, আপনি চাইলে প্রশ্নের উত্তর দিতে পারেন। যেটি হচ্ছে আপনারা স্টুডেন্ট ছিলেন, বিসিএস চাকরি প্রার্থী ছিলেন, আপনি সম্ভবত আপনার একটি রিটেন দেওয়া ছিল, ভাইবার জন্য আপনার প্রস্তুতি নিচ্ছিলেন। তো আন্দোলনের পরে যখন এটি গণঅভ্যুত্থান হলো এবং শেখ হাসিনা সরকারের পতন হয়, হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে যায়, এরপরে আপনারা নাগরিক কমিটি গঠন করলেন। তারপরে আপনাদের জীবনযাত্রায়ও কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এবং আসলে আপনাদের আয়ের উৎস কি এটি নিয়ে অনেকের, যদিও এটি একদমই ব্যক্তিগত প্রশ্ন, তবে যেহেতু আপনি নির্বাচন করবেন, আপনি পাবলিক ফিগার, মানুষ আসলে জানতে চায় যে আপনাদের আয়ের উৎস কি, আপনারা এখন কিভাবে জীবনযাপন করছেন, অথবা মানে ছাত্র থেকে গত 6 মাসে কিভাবে? হ্যাঁ দেখুন, প্রথম কথা হচ্ছে কি, মানে মানুষ স্বাভাবিকভাবে আগে আমাদের যে লাইফটা ছিল এটা কিন্তু অল্প একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ ছিল আগের যেটা ছিল, এবং খুব বেশি মানুষ এই যে ন্যাশনাল ওয়াইড এখন যেভাবে চেনে সেভাবে চিনত না। সো মানুষ মনে করে যে এখন যেভাবে চলি, এখন মনে হয় এই পরিবর্তন হঠাৎ করে হয়েছে, এইভাবে মনে হয় চলি। আগে মনে হয় খুব জীর্ণশীর্ণ দুর্দশাগ্রস্ত একটা জীবনযাপন করতাম, কখনোই না। আপনি আমার ক্ষেত্রে, আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার ক্ষেত্রে আপনি আমার ফেসবুক যদি ওই টাইম লাইনে যান, প্রোফাইলে আগে যান, আমার কাছে মনে হয় আমি আগে আরও বেশি মানে আমার জায়গা থেকে একটু লেভিশ লাইফ লিড করতাম। আমার জায়গা থেকে আমার মনে হয় মানে আগে আরও আমার মনে হয় যে একটু স্মার্টলি বা হচ্ছে একটু ভেবে চিন্তে এইভাবে চলাফেরা করতাম। আমি আমার জায়গা থেকে আয়ের উৎস ছিল, যেটা খুব স্বাভাবিকভাবে আমি এটা মনে করি আমার স্টুডেন্টরা যারা আছে তারা বলতে পারবে যে আমি ভালো পড়াই, আমার এটা মনে হয়, আমি কনফিডেন্ট। এবং আমার স্টুডেন্ট ছিল, আমি আমার ফার্স্ট ইয়ারের প্রথম দিন 2017 সালের জানুয়ারি মাসে আমি টিউশন শুরু করি। ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এই পর্যন্ত, এই অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত আমি কোনোদিন আমার ফ্যামিলি থেকে 1 টাকাও নিই নাই। দেখা যেত আমি 4টা-5টা করে টিউশন করাতাম, মাসে অ্যারাউন্ড 40, 50, 60 হাজার টাকা আমি প্রত্যেক মাসে আর্ন করতাম। এবং এটা দিয়ে আমি নিজে চলতাম। মাঝে মাঝে এমনও হতো, এটা ভালো লাগতো, আমার আম্মুকেও হাত খরচের জন্য কিছু দিতাম, যেহেতু আমার আম্মু হাউস ওয়াইফ। আমি প্রচুর ঘোরাঘুরি করতাম, সেখানে আমার কিছু টাকা জমানোও ছিল। তো এভাবে তখনকার সময়টা আমার গিয়েছে। কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা, এই সময়টাতে যেটা হয়েছে একদম ফ্র্যাঙ্কলি মানে আমাদের আসলে খারাপ লাগে যে মানুষগুলো না, ধরেন অনেক সময় অনেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলে। ধরেন আমি আমার জায়গা থেকে এখন খুঁজছি যে আমি একটা ছোট্ট আমার জায়গা থেকে যে একটা বিজনেস শুরু করছি বা করেছি ছোট্ট, যেখান থেকে সামান্য কিছু আয় দিয়ে ধরেন আমার ফ্যামিলি এখন চলবে। কিন্তু এই জিনিসটি আমাদের মাথায় কাজ করে যে আমরা যখন একটা রাজনৈতিক দলে যাব, আমাদের তো খরচের পরিধি বাড়বে। আমাদের সাথে অনেক সহযোদ্ধা রয়েছেন যাদের সাথে আমাদের একসাথে চলতে হবে, হয়তো একসাথে কোনোদিন খেতে হবে। সো খরচের পরিমাণটা বাড়বে। সেই জায়গায় আমি প্রথমে আপনাকে বলেছিলাম, এই যে যারা রয়েছে না, তাদের সৎভাবে উপার্জনের জন্য একটা বিজনেসের চ্যানেল ক্রিয়েট করে দেয়া, কিংবা একটা বিজনেস কোথাও সে করছে এটাতে তাকে প্রশ্নবিদ্ধ না করে বরং হেল্প করা। কারণ সে যদি সৎপথে উপার্জন করে করুক না, যদি এটার আপনি তাকে সুযোগ না করে দেন তাহলে তো সে অসৎ পথের চিন্তা করবে। এই তরুণ প্রজন্ম তো সেই চিন্তাটি করতে চায় না। আপনার মানে সবচেয়ে অবাক করা বিষয় জানেন, মানুষ বলে না যে এ পর্যন্ত এই অভ্যুত্থানে 6 মাসে আমি অন্তত ডিফারেন্ট নাম্বারের রেজিস্ট্রেশন নাম্বার অন্তত 50টা গাড়িতে উঠেছি। মানুষ হয়তো অনেকে ভাবতে পারে যে 50টা গাড়ি হয়তো আমার, কিন্তু মজার বিষয় হচ্ছে যেদিন যার গাড়ি যে দিয়ে সহযোগিতা করেছে, আমি অনেক নিউজ চ্যানেলের গাড়িতে অন্তত অনেক দিন উঠেছি। আমার অভ্যুত্থান পরবর্তী সময় একটা হাউসের গাড়িতে আমি অন্তত 15 দিন মানে বিভিন্ন জায়গায় বেরিয়েছি, তাদের হচ্ছে হাউসের নামই দেওয়া ছিল ওই গাড়িতে।
তো ইভেন এখনও ধরেন আমার এরকম বেশ কয়েকজন পরিচিতের কারণে কিছু ভাই আছেন বা সার্কেলের বা পরিবারের কিছু মানুষ আছেন যাদের ধরেন 2টা গাড়ি আছে, আমি তাদেরকে বলি যে একদিনের জন্য বা 2 দিনের জন্য গাড়িটা দেওয়া পসিবল কিনা, তেল আমি আমার জায়গা থেকে ম্যানেজ করে নিব, ড্রাইভারের গাড়িটা দেওয়া পসিবল কিনা। যেদিন পসিবল হয় ওই দিন আমরা এখনও উঠি, যেদিন পসিবল হয় না আপনি দেখবেন মানুষজন তো শুধু ওই যদি গাড়িওয়ালা গাড়িতে উঠা নামা এই ছবিটা যদি দেয়, রিল দেয়, এটাতে একটু ভিউজ বেশি আসে, টিআরপি বেশি আসে, ওইটা প্রচার করে। কিন্তু অনেক সময় আপনি দেখবেন একটা সিএনজি করে চলি, একটা রিক্সা করে চলি, হেঁটে চলি, মাস্ক পরে চলি, অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না, এইগুলো সামনে আসবে না। তো স্বাভাবিকভাবে স্টিল ধরেন আমাদের অনেকে তাদের জায়গা থেকে ছোট একটা বিজনেস স্টার্ট করা শুরু করছে, অনেকে এখন প্রসেসে রয়েছে। আমার কাছে গতকালকে একজন আমাদের একদম প্রথম সারির সমন্বয়ক এসে জাস্ট বলছিল যে ভাই আমি সম্ভবত হচ্ছে কালকে একটা টকশোতে যাবো, ওখানে 2-3 হাজার টাকা পাইতে পারি, আজকের জন্য আপনি আমাকে একটু 1,000 টাকা দেন। এভাবেই চলছে। আমরা ইভেন আমাদের অনেকের পরিবার সলভেন্ট, আমরা আমাদের পরিবারের কাছে হয়তো মাসে চাইলে 10-20-30 হাজার টাকা নিতে পারি, হয়তো আমাদের আত্মীয় স্বজনরা এরকম। আমি আমার ক্ষেত্রে যদি বলি মানে মধ্যবিত্ত যদি পরিবার হয় তারপরও সলভেন্ট, কখনো মানে সমস্যার মধ্য দিয়ে যেতে হয় না, ওইটুকু খরচ করার অ্যাবিলিটি আছে। তবে যারা এখন একদম পার্মানেন্ট রাজনীতিতে যাবে বা যেতে চায়, আমরা সবাই আমাদের জায়গা থেকে অন্তত সৎ পথে উপার্জনের জন্য মিনিমাম যেটুকু আমাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য প্রয়োজন, আমরা একটা বিজনেস করার আমাদের জায়গা থেকে পরিকল্পনা করছি। অনেকে শুরু করেছেন অলরেডি, অনেকে করছেন। আপনি তো নির্বাচন করবেন, আপনি তো বললেন এইটি আপনার ব্যক্তিগত খরচ, তো নির্বাচন করতে তো বাংলাদেশের প্রেক্ষিতে একটা বড় অ্যামাউন্টের টাকা লাগে, এটা আপনি অস্বীকার করার কোনো, যেই নির্বাচন করতে যাক, আপনি যদি স্বতন্ত্র নির্বাচনও করেন এলাকায় আসলে আপনার অনেক মানুষ আসবে আপনার নির্বাচনী প্রচারণার জন্য, এবং আপনাদের রাজনৈতিক দলও নতুন, তো সেই টাকা সংস্থান আপনি কিভাবে করবেন? একটা মানে বিষয় আপনি এই প্রশ্নগুলোতে আমি কমফোর্টেবল, একদম কমফোর্টেবল। আমি জাস্ট একটা জিনিস বলি, আমার কাছে মনে হয় এই খরচটা প্রথম কথা হচ্ছে যে পরিমাণ হয় এটা কোনোদিন হওয়া উচিত না বাংলাদেশের মতো দেশে। সেটা তো আমি শেষ করি তাহলে বুঝতে পারেন। এবং কালো টাকা ছাড়া এই খরচের যোগান দেওয়া খুবই টাফ। সো এই জায়গায় খরচ কমানোর জন্য সবার আগে জনগণকে এই মুখী হইতে হবে। জনগণ ওই অল্প কয়েকদিনের ইলেকশনের সময় কি মনে করে জানেন, অনেক মানুষই মনে করে পাইছি একটা সুযোগ, কয়েকদিনে যা নেয় নেতাদের থেকে নিয়ে নিই, যা খাওয়ার খেয়ে নিই। কিন্তু আমাদের এই সাধারণ আমজনতাকে এটাও বুঝতে হবে এই টাকা কিন্তু জনগণের টাকা, এই নেতারা বিভিন্নভাবে নিয়ে আসে। ভাই আমি স্পষ্ট করে আপনাকে একটা জিনিস বলি, আমার ব্যক্তিগতভাবে এত টাকার যোগান দিয়ে কখন ইলেকশন করা আমার দ্বারা সম্ভব না। এতে আমি জিতলে জিতবো, না জিতলে হেরে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটা কাজ করছি, আমাদের দলের জন্য একটা ফাউন্ডেশন তৈরি করেছি, অলরেডি এটা রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দেশ এবং দেশের বাইরের যত মানুষ আছে তাদের জন্য এই ফাউন্ডেশনটা ওপেন করব। এই ফাউন্ডেশন আমাদের ইলেকশন সহ রাজনৈতিক কর্মকাণ্ডের যে টাকা এই ফাউন্ডেশন থেকে সেটা দেয়া হবে, এবং এটার যে আয় এবং ব্যয়ের খরচ পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মানুষের সামনে ওপেন থাকবে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়েছে, আপনি কতটা সন্তুষ্ট? সম্পূর্ণ সন্তুষ্ট না। এই অভ্যুত্থানের 5ই আগস্টে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল ওই আশা আকাঙ্ক্ষাকে এখনো মিট করতে পারে নাই, পারা সম্ভব না। কিন্তু আমরা চাই একটা স্ট্যান্ডার্ড যে লিমিট, ওই লিমিটটাকে টাচ করুক। এটার জন্য আমি স্পষ্টভাবে আমার প্রত্যক্ষ পরোক্ষ অভিজ্ঞতা থেকে শুধু একটা জিনিস বলি, অন্তর্বর্তীকালীন সরকার যদি এটার জন্য নিজের জান প্রাণ উড়িয়ে দেয় তাও সম্ভব না, যদি না রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে, যদি না ক্ষমতার কাছাকাছি যে মানুষগুলো আছে তারা সহযোগিতা করে, আমলাতন্ত্র কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা সহযোগিতা করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাধারণ মানুষ যারা আছে তারা তাদের জায়গা থেকে সহযোগিতা না করে। এই সামগ্রিক অন্তত এই 4টা স্টেক হোল্ডার তাদের জায়গা থেকে যদি সহযোগিতা করে, আমরা বিশ্বাস করি আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকে পেয়েছি, যেরকম রাষ্ট্রনেতা আমরা বিগত অর্ধ শতাব্দীতে আসলে বাংলাদেশের জন্য পাই নাই। সো আমরা সৌভাগ্যবান যদি আমরা তাকে, আমি একদম স্পষ্টভাবে এটা বিশ্বাস করি, তাকে আমরা যদি প্রধান উপদেষ্টা ওই জায়গাটাতে না পেতাম হয়তো এতদিন বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়তে পারতো। সো এরকম একজন অর্থনীতিবিদ এবং ইন্টারন্যাশনাল ফেসকে আমরা আমাদের প্রধান উপদেষ্টার জায়গায় পেয়েছি বলেই এখনও আমাদের অর্থনীতি তুলনামূলক একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা বিশ্বাস করি এই সকলে যদি সহযোগিতাটুকু করে তাহলে প্রত্যাশিত যে চাওয়া সেটা পূরণ না হলেও একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আমি মনে করি ফুলফিল করা সম্ভব। আপনি নিজেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পদ থেকে সরে যান, এবং আপনার আরেক সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ কিন্তু তখন বলেছিল যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারদের আর্থিক সহায়তা পরিপূর্ণভাবে দেওয়া যাচ্ছে না, আহত যারা আছে তাদেরকেও আর্থিক সহায়তা পরিপূর্ণভাবে দেওয়া যাচ্ছে না। আসলে কি হয়েছিল আপনি সে পদ? না না, ব্যাপারটা এরকম না। আসলে ব্যাপারটা কীরকম, খুব স্বাভাবিকভাবে মানুষ তো অনেকে না জেনে অনেকভাবে প্রেজেন্ট করে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ছিল এরকম যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যখন চালু হয় তখন সেখানে একটা টিম দায়িত্ব পালন করছিল। ওই টিমে
মানে তাদের একটা খুব প্রচার প্রয়োজন ছিল ওই ফাউন্ডেশনের, তাদের কাজের একটা আলাদা গতির প্রয়োজন ছিল। ফাউন্ডেশন মাত্র কাজ করা শুরু করেছে। আমার বাংলাদেশের প্রত্যেক শহীদ পরিবার, আহত যোদ্ধাদের এই ফাউন্ডেশনের নাম জানতে হবে এবং এই ফাউন্ডেশনটা আরও ফাস্ট কাজ করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওই মুহূর্তে আমাদের মনে হয়েছিল যে এই সেবাটাকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ইভেন মিডিয়া কর্মীরা ওই মুহূর্তে এই ফাউন্ডেশনের নাম জানতো না। সো আমাদের জায়গা থেকে আমাদের মনে হয়েছিল এই শহীদ পরিবার বা শহীদ এবং আহতরা আমাদের সবচেয়ে বড় লেজিটিমেসি, এদের জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আমাদের জায়গাটা কিন্তু ওই মুহূর্তে একটা অফিস করা ছিল না, আমার জায়গা ওটা ছিল না। কিন্তু যখন দেখা গেল যে এটাকে আরও ফাস্ট রান করানো প্রয়োজন, এটার প্রচারটা পুরো বাংলাদেশব্যাপী প্রয়োজন, তাদেরকে কানেক্ট করার জন্য হোক, এটার কার্যক্রম বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার জন্য হোক, সেই জায়গা থেকে এইটা আমাদের জায়গা থেকে আমাদের একটা নিজেদেরও পরিকল্পনা ছিল যে আমাদের যে কেউ একজন যারা অলরেডি অভ্যুত্থানের সামনের সারিতে থেকে বাংলাদেশে একটি ফেস, তারা একজন এটার দায়িত্ব নিয়ে এটার গতি ত্বরান্বিত করা, ওইখানে যারা কাজ করছে তাদেরকে উদ্বুদ্ধ করা, একসাথে নতুন কর্ম পরিকল্পনা হাতে নেওয়া এবং এই অভ্যুত্থানের কথা যেন পুরো বাংলাদেশের সবাই জানে, এইটুকু রিচ ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট ছিল। সেই জায়গা থেকে 2 মাসের জন্য আমি আসলে এই জায়গাটিতে আসি। এটা আমাদের নিজেদের ভিতরে, এটা কোনো লিখিত চুক্তি না, আমাদের মনে হচ্ছে এটা আমাদের সফল করতে হবে। তো সেই জায়গায় আমার চিন্তাধারা এটি ছিল যে আমি ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত থাকবো এবং আপনি দেখে থাকবেন আসলে আমাদের এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের লিস্ট এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে 850 জন। 2 মাসে, ওই 2 থেকে আড়াই মাসে ডিসেম্বর 31 তারিখের মধ্যে আমরা 650 জন শহীদের কাছে আমরা আমাদের আর্থিক সহযোগিতার চেক দিয়েছিলাম। আমরা 8টা বিভাগে 9টা প্রোগ্রাম করেছি বিভাগে গিয়ে, এবং তখন পর্যন্ত আহত প্রায় 2000কে সহযোগিতা করা হয়েছিল। এখন আহতদেরটা কেন একটু দেরি হয়েছিল, এখন কিন্তু অনেক হয়ে গিয়েছে আহত দেয়া, দেরি হচ্ছিল কেন ভাই? একটা ওই ফাউন্ডেশন কিন্তু অগাস্টে তৈরি হয় নাই, ওই ফাউন্ডেশন অক্টোবরে রান করেছে। একটা ফাউন্ডেশন মানে কি, নতুন একটা অফিস মাত্র জন্ম নিয়েছে, তার অবকাঠামো আনতে হয়, জনবল দিতে হয়, চালু করতে হয়। তো সেই জায়গায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আহতদের ভেরিফিকেশনটা টাফ। এমন হয়েছে, আপনাকে আজকে বলি, আহতদেরকে ওইখানে এনলিস্টেড করার জন্য একটা নতুন সিন্ডিকেট তৈরি হয়েছিল, যারা কয়েকজন আমলাকে একসাথে করে তারা ওইখানে টাকার বিনিময়ে আহতদেরকে ভেরিফাইড করে দিচ্ছিল। সরকারি এরকম কর্মচারী কর্মকর্তা এটাতে যুক্ত হয়েছিল, তাদেরকে অলরেডি ফাইন্ড আউট করা হয়েছে, থানায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে। সো এই ভেরিফিকেশন প্রসেসটা আপনি যদি দ্রুত করতে গিয়ে এখানে এরকম অনেক মানুষ ঢুকে যায় যারা আসল আহত বা শহীদ না, তখন আপনার পুরো লিস্টটা প্রশ্নবিদ্ধ হবে, তখন ওই ভুয়া মুক্তিযোদ্ধার মতো যে একটা অবস্থা এরকম এখানেও তৈরি হবে। আমরা এটা চাইনি বলে ওই প্রসেসটা একটু স্লো ছিল, বাট এখন সেটা যথেষ্ট ফাস্ট হয়েছে। আমার কাছে মনে হয় অফিসের বাইরে থেকে অনেক কথাই বলতে পারে, যারা কাজ করছে আমি তো নিজের চোখে দেখেছি, স্নিগ্ধ থেকে শুরু করে তারা, আমি মনে করি সর্বোচ্চ চেষ্টা করছে, সীমাবদ্ধতা আছে কিন্তু সেগুলো থেকে তারা নিজেকে প্রতিনিয়ত শুধরে নিয়ে কাজ করার চেষ্টা করছে। আমরা একদম শেষ মুহূর্তে আছি, আমার আরও কয়েকটি প্রশ্ন আছে, একদম ছোট করে যদি আপনি উত্তর দিতেন। সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে আপনাদের অবস্থান কি? আমরা দেখেছি যে ইউএন থেকে যে রিপোর্ট দিয়েছে সেখানে একদম স্পষ্টত তারা বলেছে যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে 1500 মানুষকে হত্যা করা হয়েছে, তারও বেশি করা হতে পারে। এরপরে আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি? সেই সঙ্গে আরেকটা সম্পূরক প্রশ্ন করে রাখি যে আমরা যদি দেখি 5 আগস্টের পরে অথবা 5 আগস্টের উপরে মানুষ আসলে যাদের বিচারটি চেয়েছিল, তাদের আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা রয়েছে এবং এই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যারা প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়েছিল, যাদের উস্কানিতে পুলিশ গুলি চালিয়েছিল, তাদের অনেকে পালিয়ে চলে গিয়েছে এবং তারা 5 আগস্টের পরে দেশেই ছিল। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বললেন আওয়ামী লীগ এবং খুনি হাসিনা হয়ে উঠেছে যে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে, সেটার নাম আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ ছাড়া খুনি হাসিনা কেউ না, আবার খুনি হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগও কেউ না। এই দুইটা জিনিস না একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। পুরো বাংলাদেশে যত অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার, গুম, খুন, হত্যা, এগুলো হয়েছে ওই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে। সো একদম স্পষ্ট একটা ক্লিয়ার কথা বলি, খুনি হাসিনা এই খুনের নির্দেশদাতা এবং এই খুন বাস্তবায়ন করার প্ল্যাটফর্ম হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। এই 3টা প্ল্যাটফর্মে এই বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এই 3টা প্ল্যাটফর্মে যদি এই খুনগুলো খুন হয়, এই 1000 খুনের দায় যদি খুনি শেখ হাসিনা হয়, তার যদি ওই জায়গা থেকে অবশ্যই ফাঁসি হওয়া উচিত যদি হয়, তাহলে একই অপরাধের কারণে আওয়ামী লীগ সহ সংশ্লিষ্ট তার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোর নিষিদ্ধ হওয়া অবশ্যই প্রয়োজন। এবং এটা যদি না হয়, আগামীতে এই অপরাধগুলোকে উস্কে দেওয়ার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট, যেটা আমরা আমাদের জায়গা থেকে কখনো হতে দিব না। এক, দ্বিতীয়ত আরেকটি জিনিস হচ্ছে,
আওয়ামী লীগ থেকে শুরু করে এই দোসরদের অনেক সিনিয়র লিডার তাদের জায়গা থেকে 5ই আগস্টের পরে কিছুদিন ছিল এবং এরপরে তারা বিভিন্নভাবে পালিয়ে গেছে। সত্যি বলতে ওই একটা ভালনারেবল অবস্থায় পরের কয়েকদিন যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতেও 3 দিন দেরি হয়েছে, গঠিত হওয়ার পরও ফাংশন করতে অনেক দিন লেগেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন যারা এটাতে বা ইন্টেলিজেন্স এজেন্সি যারা এটাতে ওয়ার্ক করে তাদের গ্রেফতার করবে, প্রথম 1 মাস আমার কাছে মনে হয় অগাস্ট মাস তারা কোনো ফাংশনই করেনি। তারা ফাংশন করা শুরু করেছে অন্তত 1-2 মাস পর থেকে। সো এই জায়গায় তাদের একটা আমি বলবো সীমাবদ্ধতা না, এক প্রকার ব্যর্থতাও ছিল যে তারা এই কাজটি করতে পারে নাই। কিন্তু এখন যখন তারা কিছুটা স্টেবল অবস্থায় এসেছে, এখন যদি তাদের এই অ্যাক্টিভ দেশের বাইরে যারা গিয়েছে এরা আলাদা হিসাব, তাদের অন্য নেগোসিয়েশনের মাধ্যমে নিয়ে আসতে হবে, প্রসেসের মাধ্যমে। কিন্তু দেশের ভিতরে যারা আছে তাদেরকে গ্রেফতার করা এবং বিচারের আওতায় আনা পুরো বাংলাদেশের দায়বদ্ধতা, রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা। আমরা কিন্তু শুনছি এবং জানতে পারছি বিভিন্ন জেলা, উপজেলার, সেন্ট্রালের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন ওই ফ্যাসিস্টদের যারা দোসর, তাদেরকে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের আবার বিভিন্ন জেলা পর্যায়ে, সেন্ট্রাল পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারিরা বিভিন্নভাবে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন। টাকার বিনিময়ে হোক, এই বিনিময়টা ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার বিনিময়ে হোক, ভিতরে ভিতরে নেগোসিয়েশনের বিনিময়ে হোক, এটি করছেন। এটি যদি করেন, একটা জিনিস মনে রাখবেন, বিগত 16 বছর আপনাদের সাথে যে হয়েছে, যা হয়েছে, এটার আপনারও ভুক্তভোগী। যদি এটা করেন না, আজকে থেকে 16 বছর লাগবে না, আবার আপনারা এটার ভুক্তভোগী হবেন। এবং এটার জন্য একটা জিনিস শুধু বলি, যেই তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা কোনোদিন আপনাদেরকে মাফ করবে না। এই অভিযোগটা তো নতুন যে রাজনৈতিক দল হচ্ছে তাদের বিরুদ্ধে অনেকে দিচ্ছে যে আওয়ামী লীগের অনেক লোকজনকে এখানে অ্যাকোমোডেট করার একটা চেষ্টা। না 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 না, কখনোই ব্যাপারটা এরকম নয়। আওয়ামী লীগের যে কেউ একজন, দেখেন বাংলাদেশে বলা হয়ে থাকে 25-30% মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে, ভোটার আছে। এই 25-30% মানুষ সবাই তাদের জায়গা থেকে খুন, গুম, হত্যা, ক্ষমতার অপব্যবহার, অন্যায়ের সাথে জড়িত ছিল না। যারা ছিল, এই শাস্তিটা যেন তাদের হয়, শাস্তি যেন তদন্ত সাপেক্ষে একজন অন্যায়কারীর হয়, ক্ষমতার অপব্যবহারকারীর হয়। শাস্তি যেন একজন সাধারণ মানুষ যে শুধু একটা ভোট দিত, কোনোদিনই অন্যায়কে সমর্থন করে তাদের যেন না হয়। আমি একদম স্পষ্ট করে দেখেছি আওয়ামী লীগকে ভোট দিত এমন কিছু মানুষও ছিল যারা চেয়েছিল খুনি হাসিনা শেষ হওয়া প্রয়োজনে, অনেক জ্বালিয়েছে বাংলাদেশে। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই মানুষগুলোকে আপনি দেশ থেকে চাইলেই দেশ থেকে বের করে দিতে পারেন না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই মানুষগুলো যদি মনে করে খুনি হাসিনা একজন খুনি, এই মানুষগুলো যদি মনে করে যে আওয়ামী লীগের যাকে ব্যবহার করে বাংলাদেশে গণহত্যা হয়েছে তাদের এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই, এবং যদি মনে করে এই মানুষগুলোর খুনি হাসিনা সহ এই আওয়ামী লীগ সহ সকলের বিচার হওয়া উচিত, এবং তারা মনে করে যে না, এইখান থেকে বের হয়ে তাদেরকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তারা অন্যদিকে মুভ করতে চায়, সেটা শুধু আমাদের রাজনৈতিক দল না, বিএনপি হোক, অন্য কোনো হোক, সেখানে তারা যেতে পারে। এইটুকু স্পেস এবং এইটুকু নিজেকে সংশোধন করে ঠিক পথে আনার স্পেসটুকু তাদের দেওয়া উচিত। তবে কোনো অন্যায়কারীর প্রশ্নে বিন্দুমাত্র কোনো নেগোসিয়েশন নেই। আপনি যদি দেখেন যে এই যে বসন্ত উৎসব, বেশ কয়েক জায়গায় বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন নাট্য উৎসবে বিভিন্নভাবে সেখানে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে এবং নানা জায়গায় বিচ্ছিন্নভাবে অপ্রীতিকর নানা ধরনের ঘটনা ঘটছে, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন এবং এখানে আসলে কতখানি সরকারের ব্যবস্থা নেওয়া উচিত? এটা দুইটা দিক আছে, একদম বোথ সাইড। মানে খুব স্বাভাবিকভাবে মাঝে মাঝে আমরা দেখি একটা দিক আসে, একটা দিক আসে না। প্রথম কথা, আমি আমার জায়গা থেকে মনে করি রাষ্ট্র এবং ধর্ম আলাদা জায়গা। আমার কোনো একটা ধর্মীয় বিশ্বাস আমি চাইলে একটা রাষ্ট্রের কালচারের উপরে চাপিয়ে দিতে পারবো না, সম্ভব না, কারণ এখানে অন্যান্য ধর্মের চিন্তাভাবনারও মানুষ রয়েছে। সো আমি যদি এটা করি, এটা আবার এক্সট্রিম হয়ে যায়। সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবেই ধরেন কোনো একজন সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের একটা বিশ্বাস রয়েছে, উনি এটা কখনো চাইতেই পারবে না যে বাকি অন্যান্য যারা রয়েছে তারাও ওই বিশ্বাস বা ওই কালচার ফলো করুক। সেম গোজ ফর একজন মুসলিমের। আবার এটা একটা বিপরীত চিত্র আছে। বিগত 16 বছরে এরকম একটা মানসিকতা বা কালচার বা একটা রেজিম তৈরি করা হয়েছিল যারা সফটলি ওই খুনি হাসিনা এবং ওই ফ্যাসিস্ট রেজিম কিংবা ভারতের দালালি করেছে, তোষামোদি করেছে নির্দিষ্ট কিছু এজেন্সির এজেন্টের হয়ে। তারা কিন্তু এখনও তাদেরকে শাস্তির আওতায় আনা যায়, দেশের ভিতরে আছে। তারা আবার কিছু একটা হলেই এটাকে মৌলবাদের একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, কিছু একটা হলে এক্সট্রিমিজম হিসেবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। সো আমার জায়গা থেকে মনে হয় যে মাঝে মাঝে এটা ইচ্ছাকৃতভাবেই আবার করা হয় যে কোনো একটা জায়গায় ওই কিছু মানুষ
যাদের ভিতরে এখন ওই চুলকানিটা আছে, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই তাদের আর শরীর ঠিক থাকে না আর কি, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং দিতে শুরু করে। সো এখানে চেক অ্যান্ড ব্যালেন্স প্রয়োজন। আমি যেমন আমার ধর্মীয় বিশ্বাস পুরো রাষ্ট্রের উপর চাপিয়ে দিব না, আমি আবার নির্দিষ্ট কোনো একটা ধর্মের লেবাসে কাউকে দেখলে তাকে এক্সট্রিম মৌলবাদ হিসেবে ট্যাগও দিতে পারবো না। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা আমাদের বোথ সাইড থেকে করা দরকার। সবশেষ একটা বিষয়, ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে গত শনিবার এবং সেখানে যে আমাদের যে সংস্কারের যে সুপারিশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এটির জন্য সরকার 6 মাস সময় নিয়েছে। এরপরে জুলাই চার্টার করা হবে, তারপরে নির্বাচনের দিকে যাবে। আপনারা একটি দাবি করছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, কিন্তু বিএনপি সহ বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলছে যে আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচন। কি বলবেন আপনি? শুধু আমরা না, এই কথাটা আমার মনে প্রশ্নটাই আমরা মনে করি বিএনপি এবং বিএনপির সমমনা যারা, তারা তাদের জায়গা থেকে এটা চাচ্ছে যে যেন স্থানীয় নির্বাচনটা পরে হয়, এবং বিএনপি সমমনা বাদ দিয়ে যারা রয়েছে তারা তাদের জায়গা থেকে যাচ্ছে স্থানীয়টা যেন আগে হয়। এখন স্পেসিফিক কয়েকটা লাইনে কথাটা বলি। আমার জায়গা থেকে কেন মনে হয় স্থানীয়টা আগে হওয়া প্রয়োজন। এক, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠান, জুডিশিয়ারি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, এগুলোকে নির্বাচনের উপযুক্ত করে গড়ে তুলতে পেরেছে কিনা এটার একটা লিটমাস টেস্ট হতে পারে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। এখানে তারা তাদের ভুল ভ্রান্তি সীমাবদ্ধতাগুলোকে ফাইন্ড আউট করে সংশোধন করে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি জাতীয় নির্বাচন দিতে পারে। যদি এটা না করা হয়, সরাসরি জাতীয় নির্বাচনে যায়, তাহলে এই ক্ষেত্রে এমনটি হতে পারে ওইখানে এমন কোন একটি সীমাবদ্ধতা লক্ষ্য করা গেল বা এই যে কোনো একটা সিস্টেম যদি ফেইল করে, তাহলে দিন শেষে আমাদের আকাঙ্ক্ষার যে জাতীয় নির্বাচন সেটা আমরা নাও পেতে পারি। এক, দ্বিতীয় আরেকটি জিনিস, নর্মালি যখন একটা ক্ষমতাসীন দল ক্ষমতায় চলে আসবে, এরপরে যখন তারা এরকম একটি নির্বাচন দিতে যাবে, তখন যেটি হয় খুব স্বাভাবিকভাবে তাদের মার্কা দিয়ে দিক আর মার্কা না দিয়ে দিক, তারা তাদের মাই ম্যান বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। স্থানীয় নির্বাচন আমরা এটা বাংলাদেশের ইতিহাসে সবসময় দেখে এসেছি, যদি এই নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকারে হয়, সরকারের সময়ে, তাহলে একটা ফেয়ার প্লে গ্রাউন্ড থাকবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য। মাই ম্যানের ইলেকশন হবে না, জনগণের যে ম্যান তার ইলেকশন হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটা বিষয় মনে করি যে যদি এই স্থানীয় নির্বাচনটা এই জায়গাতে আগে হয়, তাহলে যেটি হবে যে এই স্থানীয় নির্বাচন বাংলাদেশের পার্সপেক্টিভে এখন যে মানুষ আগামী 1 বছরে, বিগত 6 মাসে স্থানীয় পর্যায়ের অনেক জায়গায় সেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগের দালাল যারা চেয়ারম্যান ছিল, কাউন্সিলর ছিল, বিভিন্ন তারপরে হচ্ছে প্রতিনিধি ছিল বিভিন্ন জায়গায়, তারা কিন্তু পালিয়ে গিয়েছে, অনেকে জেলখানায় আছে। এই জায়গাটা যে শূন্য, মানুষ কিন্তু বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আগামী 1 বছর মানুষকে এটার জন্য অনেক কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে। সো এই জায়গাটা বা এই সেবাটার জন্য হলো স্থানীয় নির্বাচনটা আমি মনে করি ঈদের পরপর দ্রুত দিয়ে দেওয়া প্রয়োজন। যার যোগ্যতা আছে নির্বাচিত হবে, মানুষ অন্তত ভোগান্তিতে পড়বে না, এই সেবাগুলো থেকে বঞ্চিত হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের সাথে।